নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। গত আগস্ট নিয়ে জাতীয় নির্বাচনে খুব আগ্রহী বিএনপি, অনেকেই আবার বলছেন, অনেক দলই আবার বলছে, এনসিপি, জামাত ইসলামী তার মধ্যে অন্তর্ভুক্ত, যে কী কারণে জাতীয় নির্বাচন হওয়ার আগে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলি হওয়া উচিত। এইসব বিষয় নিয়ে জনমনেও সন্দেহ দেখা দিচ্ছে যে আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না, কেউ কেউ বলছেন নিশ্চিত করে হবে, আবার কেউ কেউ বলছেন যে না, কিছুতেই সেটি হতে দেওয়া হবে না। ভোট কি তাহলে আবার অনুষ্ঠিত হচ্ছে? কি বয়ান এখন আমরা দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে। এই নিয়ে কথা বলার জন্য জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার, সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল আছেন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, আমার শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আমাদের সাথে আরও থাকছেন জুলাই স্পিরিটের পক্ষে সোচ্চার তরুণ মুখ, তিনিও অনেক জনপ্রিয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদি। জনাব শরীফ ওসমান হাদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আমি আসলে প্রথম প্রশ্ন কামাল ভাইয়ের কাছেই আসতে চাই। কামাল ভাই, প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সহ আপনাকে প্রশ্ন করি। জনাব শরীফ ওসমান হাদি, একই বিষয়ে আপনার মতামত আমরা একটু জানতে চাইব। জনাব মাসুদ কামাল, আপনি জানেন যে আমরা গত পরশুদিন এই সরকারের একজন উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউতে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সরকারের ভিতরে ক্ষমতার কেন্দ্র অনেকগুলি যেরকম বলেছিলেন, আমার সরাসরি প্রশ্নের উত্তরে তিনি ডিজিএফআই কথা বলেছিলেন। আমি ডিজিএফআই তো সরকার প্রধানের অধীনে, সেনা প্রধানের অধীনে না, তাহলে ডিজিএফআই যদি কোনো কাউকে কোনো বক্স করে, আমি ইঙ্গিত করেছিলাম যে তাহলে তো এটা সরকার প্রধানের জানার কথা। তিনি বলেছিলেন যে না, এটা কমপ্লেক্স সিচুয়েশনের কারণে, আমি তাকে কোট করছি, কমপ্লেক্স সিচুয়েশনের কারণে অন পেপার যেরকম আছে যে ডিজিএফআই প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে বা যেটা যেভাবে চলা উচিত সেটা সেভাবে চলছে না। তিনি সেনাবাহিনীকে ইঙ্গিত করেছিলেন, তিনি রাজনৈতিক দলগুলিকে বলেছিলেন যে ক্যান্টনমেন্টে গিয়ে তাকে ম্যান্ডেট দিয়ে এসছেন বলে সরকারের ভিতরে অনেকগুলি সরকার তৈরি হয়েছে, ক্ষমতার মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছে বলে এটা তিনি বলছিলেন, এবং এই সরকারকে একটা দুর্বল সরকার বলছিলেন। তারপরই আমরা দেখলাম শাম্মী হক, আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি, তিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম বলছেন। মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই, আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, আমরা এখন কাকে বিশ্বাস করব? মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে, তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা, কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার, ক্ষমতার কেন্দ্র, ডিজিএফআই এজেন্সি, যেটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে, সেইটাকে আপনি কি বলবেন? সরকার প্রধানকেও আপনি এইভাবে কীভাবে দেখেন? মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছেন যে এই যে ইশাককে মেয়র হতে না দেওয়া, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দেখেছেন, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায়, সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে। তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার, ইউনূস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে আমি কি বলবো আমি জানি না, সরি এত লম্বা প্রশ্ন করার জন্য, কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম। কামাল ভাই, আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছেও এটা শুনবো। জি কামাল ভাই, আপনি প্রথম যে কথাটা বললেন, একটা কথা বললেন এখানে আর কি, আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমি একজন সাংবাদিক হিসাবে আপনাকে বলবো, আমি আসলে কাউকে বিশ্বাস করব না, আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা, এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের, এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আমি মানে সব তো আমার একসঙ্গে মনে থাকবে না, আমি যেগুলো মনে আছে এগুলি বলি। উনি যেটা বলেছেন এজাজের এই নিয়োগটা উনি জানতেনই না। উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন, এই যে উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক, তো উনি আবার জানতেন না কিভাবে বলেন? উনি তো এটা ব্যক্তিগত প্যাডে চিঠি লিখেছেন, উনি নিজে সিগনেচার করেছেন। কারণ আমি একটু ছোট্ট করে বলি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে, মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না, সরি এটা আমার বলা উচিত হয় নাই, উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেই জন্য উনি চিঠি দিয়ে এটা কাজটা করছেন, এটা আমি বুঝছি উনার কথায়। এটা যখন হয়
আমি জানি না। আপনি সাংবাদিকতা করছেন, এটা হয়? উপদেষ্টা পরিষদ কখনো একজন লোককে বলবে তুমি চিঠি লেখো? উপদেষ্টা পরিষদ মিটিং করে তারাই তো সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আমরা তো ভাই কিছু কিছু জানি, কিছু কিছু তো বুঝি সিস্টেমটা। ওকে, তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখানেও কিরকম হয়েছে যে উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না। তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল, ওই রায়টা কি ছিল? হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে? এবং ওনারা কি বুঝেন না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে? দেখেন, এগুলো নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক পানি ঘোলা অনেকে করেছেন। ইশরাক সাহেব তার রাজনীতি করেছেন, বিএনপি তার রাজনীতি করেছেন, সবাই করেছেন। তো ওনাদের সমস্যাটা কি? শাহাদাত সাহেবের যে কারণে হয়েছে, ঠিক একই কারণে ইশরাক সাহেবের হলো না কেন? একই তো কারণ, একই জিনিস, তো একই বিষয়, একই জিনিস। সমস্যাটা কোথায়? এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল। তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে, এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে। বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন, যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন, ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে। কথাগুলি সিম্পল। দেখেন, ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে, ডিজিএফআই সেটা আপনি যে বলেছেন, এটা তো আসলে সরকার প্রধানের হাতে। এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না, উনি ডিজিএফআই আগা 5 তলা চেঞ্জ করলেই পারেন, করেন না কেন? এইগুলি আসলে কিছু না। আমি বলি আপনাকে, ওনারা যেগুলি বলে না, এ করতে দেয় না, ও করতে দেয় না, আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর, এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন 8 তারিখ তারা ক্ষমতায় আসলো, 8 তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের 2-1 পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না। কেউ বলতো না। এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই। এবং এখন পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আপনি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে, পাবেন না। মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে। সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি, করছেটা কি, এটা আপনি বলেন। তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে? কোন দিক দিয়ে পাচ্ছে? উত্তরের যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে, আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে? কিন্তু কাউলা এখানে আমাদের কিন্তু কাউলা একটা এনজিও চালিয়েছেন পরিবেশ বিষয়ক এবং আরেকজন উপদেষ্টার কাজিন, এই তো তার যোগ্যতা। কিন্তু কামাল ভাই, আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই, আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল 2-4টা চুরি বাটপারি করা ছাড়া? শুনেন, সিটি কর্পোরেশনে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না, আমি ধরে নিচ্ছি। সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন, ধরে নিচ্ছি চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি? জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে? এটা বুঝান না রে ভাই। উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ ঠিক করছে, সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের চিঠির মাধ্যমে আসছে। তখন আমি আসিফ মাহমুদ সজীব ভাইকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি দেখে? আপনার সঙ্গে তার খাতির আছে? সে আপনার দস্ত লাগে? ব্যাপারটা কি বুঝান আমারে ভাই। আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাচ্ছেন না বলতে আপনি। কিন্তু কামাল ভাই, যদি এখন ডক্টর ইউনূস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ও রেজওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠি দিয়ে নিয়োগ দাও, তা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে বলি এই কথা আসিফ মাহমুদ সজীব বলুক। বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে। সে বলছে যে বলে থাকে অন রেকর্ড বলছে, আপনাকে অন রেকর্ড বলে থাকে, তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমার কেন বসালেন, কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্নের ঊর্ধ্বে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্নের ঊর্ধ্বে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাহলে ভাববো উনিও দুর্নীতি করছেন।
আপনি কি কামাল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে, আপনি কি ওই ডিজিএফআইটা নিয়ে আর কোনো কিছু বলবেন? যে ষড়যন্ত্রের কথা আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে মিটিংয়ে, আসিম মোহাম্মদ সজীব ভাই বলতেছে, নাহিদ সাহেবও বলছেন কিছুদিন আগে, এনসিপিও বলতেছে, এটা নিয়ে কি আরেক দুই লাইন বলবেন আপনি? যে মানে এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন, যে সত্যি সত্যি কি এই এজেন্সিগুলি কারো বিরুদ্ধে কেউ এরকম করতেছে কিনা? এজেন্সিগুলি করতেছে না এটা আমি বলবো কিসের বিবেচনা? আমার হাতে তো কোনো তথ্য প্রমাণ নাই। আবার করতেও পারে, আবার করতে নাও পারে। এবং যদি করতে থাকে তাহলে এখনই করলো না আগে করে নাই, তাও আমি বলবো না। সমস্যাটা কি হয়েছে আমি বলি, যদি কিছু করে অথবা না করে, যখন কোনো একটা বিষয় আমার বিরুদ্ধে যায়, যখন কোনো একটা বিষয় আমাকে বিব্রত করে, তখন আমি কিন্তু একটা ভিলেন খুঁজে বেড়াই। এটা হলো আমাদের দেশের সাধারণ মানুষের মানসিকতা, আমারও মানসিকতা চাই। তখন আমি করে কি, যদি আমি নিজে দোষী হই, আমি কিন্তু আমার দিকে তাকাই না, আমার দিকে তাকানো উচিত যে আসলে কি এই জন্য আমি দায়ী। আমরা করে কি আমার দিকে তাকাই না, আমি একটা ভিলেন খুঁজে বেড়াই। যখন কোনো ভিলেন না পাই, তখন একজনকে এমন এক লোকের নাম বলি অথবা এমন একটা সংস্থার নাম বলি যাকে আমি ক্রস চেক করতে পারবো না। ওকে ওকে, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলছেন কামাল ভাই। আমি আপনাকে এই জায়গায় একটু আপনার কাছ থেকে একটু জনাব হাদির কাছে একটু যাই। জনাব হাদি, একই প্রশ্ন, আমি প্রশ্নটাকে এরকম করতে চাই, আপনি কি আসলেই মনে করেন কিনা সরকারের ভিতরে একটা সরকার আছে এবং কারো বিরুদ্ধে ষড়যন্ত্র হতেছে, সেটার জন্য এজেন্সিকে কাজে লাগা হইতেছে, এবং এইটার জন্য এটা আপনি সরকার প্রধানকে, সরকার যারা চালাইতেছে তাদেরকে আপনি আসলে দায়ী করেন কিনা? আমি আসিম মোহাম্মদ সজীব ভুঁইয়ার অবস্থা দেখেই বলতে চাই, চাঁদাবাজির জন্য যে গ্রেপ্তার, যিনি রিমান্ডে ছিল, তার একটা ভিডিও ফাঁস হয়েছে, সেই জায়গা ধরেও যদি আপনি একটু বলেন। জনাব হাদি। আসসালামু আলাইকুম, ঠিকানার দর্শকদেরকে শুভেচ্ছা। দেখেন, প্রথমত হলো আমাদের আলোচনাটা ওই যে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র বা ওদিকে মোড় নিয়ে যাচ্ছিল, তো ব্যাপার হলো তাকে ডিফেন্ড করা বা কোনো কাজ আমাদের না। আমি শেষ থেকে একটু শুরু করি আপনার সাথে। যেমন ডিজিএফআই প্রশ্ন যেটা এসছে, এখন দেখেন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এজেন্সিগুলো রাষ্ট্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে থাকে, তাকে রাখতেও হয়, কিন্তু আমাদের জুলাইয়ের পরে যেটা কাজ ছিল, যেগুলোকে প্রফেশনাল করে তোলা, আরো বেশি প্রফেশনাল করে তোলা। ফ্যাসিবাদ হাসিনা মিলে যেটা করেছিল, এই প্রফেশনাল প্রতিষ্ঠানগুলোকে শতভাগ আওয়ামী লীগের, সোজা কথা আপনি ধরেন নাজি বাহিনী তাদের যে ভিন্ন ভিন্ন এরকম সেগমেন্ট তৈরি করেছিল, এরকম এনএসআই, ডিজিএফআই রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে তাদের পার্টির পান্ডা বানিয়ে ফেলেছিল। তো এখন আমরা যেটা প্রত্যাশা করেছি যে তাদের ওই দীর্ঘ কালচার তারা পরিবর্তন করে, তারা প্রফেশনালি রিয়াক্ট করবে। আমি আপনাকে শুধু একটার সাথে ধরাই দিতে চাই, ধরেন এই যে 5ই অগস্ট ঘোষণাপত্রের দিন এনসিপির কিছু লোকজন কক্সবাজার গেল। আচ্ছা, এনসিপির যে লোকজন কক্সবাজারে গেল, এটাকে সঠিক হলো না ভুল হলো, এটা পলিটিক্যাল অন্য পার্টিগুলো ক্যাশ করবে, বিএনপি ক্যাশ করবে, জামাত ইসলামী ক্যাশ করবে, বলবে এরকম ঐতিহাসিক দিনে তারা কেন গেছে, তারা এই সিগনিফিকেন্স কেন বোঝে না। এইটা হলো পলিটিক্স, এই পলিটিক্সটা চলবে। কিন্তু এই যে হাসনাতরা বা সার্জিসরা বা তাসনিম যারা কোন হোটেলে আছেন, কোন হোটেল থেকে কোন হোটেলে আবার যাচ্ছেন, সেই তথ্যগুলো দেয়া এবং সাংবাদিকদেরকে সেখানে জানানো, এইটা কি এজেন্সির কাজ? আমরা এই প্রশ্নটা কেন করছি না? আমরা বারবার বলছি জনাব হাদি, আমি একটু আপনাকে আবার মানে আপনি একটু যদি আমাকে একটু সময় দেন, আমি আবার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। আপনি ডিজিএফআই প্রফেশনালিজমের কথা বলতেছিলেন। 15 বছর হাসিনা শাসনের ডিজিএফআইকে একটা দলীয় বাহিনীর মতো ব্যবহার করা হয়েছে, এজেন্সিগুলিকে একটা দলীয় বাহিনীর মতো করে ব্যবহার করা হয়েছে। আসলে ডিজিএফআইকে এরকম দলীয় বাহিনীর মতো ব্যবহার করা শুরু হয়েছে এরশাদ সাহেবের সময়, তারপরে এটা বেগম খালেদা জিয়ার সময়, 9/11-এর সময় যে সরকার আসে, ডিজিএফআই সেই সরকারের বাহিনী হিসেবে ব্যবহৃত হয়। ওইটাই ডিজিএফআইয়ের মানে যেটাকে বলে হচ্ছে জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে বলে ওটা ওরা মনে করে। এই ডিজিএফআই কিন্তু, আমার তর্কটা হচ্ছে, এই ডিজিএফআই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ করার কথা। আপনারা সেই প্রশ্ন কেন তুলতেছেন না যে এই ডিজিএফআই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পারপাস সার্ভ না করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করা উচিত যে আপনার ডিজিএফআইয়ের উপর আপনার কন্ট্রোল নাই কেন? কারণ ডিজিএফআই কিন্তু সেনা প্রধানরাও কি বলে অ্যাকাউন্টেবল করে, সেনা প্রধানের উপর নজরদারি করে, সেনা প্রধানের আন্ডারে কিন্তু ডিজিএফআই না, নট এট অল। ওকে 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 খালেদ ভাই, আমি একটু আপনাকে বলি, আমরা এই সরকার সম্বন্ধে একটা ফিডব্যাক গত 10 মাস ধরে দিয়েছি কমপক্ষে 100 বার, মিডিয়াও এটা প্রচুর আছে। আবার আপনাকেও আবার আজকে বলি, রিপিট করি, এই সরকার হলো বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনসমর্থিত সরকার এবং সব থেকে দুর্বলতম সরকার। এই দুটোই তার ক্ষেত্রে সত্য। সেই সব
থেকে জনসমর্থিত সরকার, গণ অভ্যুত্থানের সকল স্টেক তাকে বসিয়েছে, এবং সব থেকে দুর্বলতম সরকার এই অর্থে যে এখানে সে কন্ট্রোল নিতে পারে না। ব্যাপার হলো এটা, এই যে কন্ট্রোল নিতে কেন পারলো না, এটা নিয়ে দীর্ঘ আলাপ আছে। কিন্তু এখানে একটা দেখেন, ডক্টর ইউনূসের সাথে আর ইন্টারিমেরও যে একটা ভিন্ন জায়গা আছে, এইটা আমরা কিন্তু অ্যাড্রেস করি। আপনারা খেয়াল করবেন যে স্বাভাবিকভাবে এই সরকারের ব্যর্থতা তো ডক্টর ইউনূসের উপরে প্রথমে যাবেই, এটা যাওয়া অবশ্যই যাবে। কিন্তু আপনার খালেদ ভাই মনে থাকবার কথা, যেদিন ডক্টর ইউনূস বাংলাদেশে নেমেছেন সেদিন কিন্তু মাত্র 3টা উপদেষ্টা পদ খালি ছিল। এর মানে আগের সকল উপদেষ্টা পদ সব রেডি, ডক্টর ইউনূস আসার পরে আর মাত্র 3টে পদ খালি ছিল। তখন আমরা ডক্টর ইউনূসকে বলছি যে আপনি তাহলে এখানে কারা কারা উপদেষ্টা আছে, এখানে বিএনপির লোকজন আছে, এখানে জামাতের আছে, এখানে জাসদের আছে, সমস্ত ঘোড়া থেকে আছে। এটাকে আপনি হিয়ারসে বলতেছেন নাকি প্রামাণিক সাপেক্ষে বলতেছেন? কারণ আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালের বেডে শুয়েও উপদেষ্টা পদ চেঞ্জ করেছেন। মানে আমরা তো আর, আমি ডক্টর ইউনূসের সাথে উনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে আমার কোনো কথা হয় নাই, কিন্তু আগের কথাও মানে আমি জানি যে আপনি যে বলতেছেন উপদেষ্টা পদে নিয়ে নেওয়া হয়েছিল, তো সেই 3 উপদেষ্টা পদে কি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই স্বাস্থ্য উপদেষ্টা, তারপরে এই যে এদের নিয়োগ দিচ্ছেন, এই যে এনজিও আরো 2জন যে এনজিও তাদের নিয়োগ দিচ্ছেন? না, হতে পারে, মানে হতে পারে, কিন্তু আমরা হলো যেটা বাকিদের কে নিয়োগ দিছে? এই সমস্ত গণ অভ্যুত্থানের শক্তি সবাই মিলে দিচ্ছে, কারণ পলিটিক্যাল পার্টি সবাই বসছে, বিএনপি বসছে, জামাত বসছে, এবি পার্টি বসছে, ছাত্ররা বসছে। কিন্তু আমাদের তর্কটা ওই জায়গা না। আমরা ভাই আপনারা যেটা মূলত বলতে চাই, দেখেন এই যে মাসুদ ভাই এখন পর্যন্ত যেটা বললো, মুশকিলটা হইলো, যেমন আপনি আমার সরাসরি আমার একটা পরিচয় আছে যে আমি এই জুলাই বিপ্লবের বলি অথবা জুলাই গণ অভ্যুত্থানের বলি, এটার একটা শরীক। আমরা সবাই মিলে হাসিনাকে তাড়াইতে বাধ্য করছি, এর মানে এগুলো ব্যাপারে আমাদের কোনো গ্লানি নাই। কিন্তু মাসুদ ভাইয়ের ক্ষেত্রে যেটা ব্যাপার, মাসুদ ভাই দেখেন, আপনি যখন কথা বলছিলেন, আপনাকে তখন মাসুদ ভাই প্রথমে বলেছে একটা যে লীগের পান্ডা ছাড়া আর কেউ এটাকে অস্বীকার করবেন, এর মানে লীগকে তিনি প্রথমবার পান্ডা বললেন। এটা শুনে তো দর্শকরা খুশি হবে। একটু পরে যে কাজটা মাসুদ ভাই করেছেন, ওইটাই হলো বাংলাদেশের জন্য সামনে। জনাব হাদি, আপনি কি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করবেন? তাহলে আপনি মাসুদ ভাইয়ের কথা বিশ্লেষণ করেন। আমি আপনাকে স্মরণ করাই দেই যে মাসুদ ভাই লীগকে পান্ডাই প্রথমবার বলতেছেন না, দর্শককে খুশি করার জন্য বলতেছেন না, এবং গত 15 বছর ধরে অন্তত পক্ষে 50,000 বার তিনি এইসব কথা বলেছেন। আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে মনে করাই দিই, মাসুদ ভাই যদি গত 15 বছর ধরে এটা বলে থাকে, এর সাথে আরেকটা সত্য হলো, শাহবাগে যখন নিকৃষ্টতম মব হয়েছে বাংলাদেশের, এবং সেটাকে আমার দেশ যখন ভীষণভাবে ব্যানার হেডিং করে এক্সপোজ করছে যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, তখন মাসুদ ভাইয়ের প্রোফাইলে এখনো আছে 10ই ফেব্রুয়ারি 2013 মাসুদ ভাই একটা স্ট্যাটাস দিছে আমার দেশের, সেইটার যে এইটার নাম যদি হয় সাংবাদিকতা তাহলে আমি লজ্জিত। এর মানে যেই শাহবাগ বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করছে, রাষ্ট্র ধ্বংস করছে, পুরো সিস্টেমকে কলাপস করছে, সেইটাকে যে পত্রিকা এক্সপোজ করার পরে পত্রিকার সম্পাদক জেল কাটছে, মাথা তার উড়ে দিছে। কিন্তু আপনাকে আমি আরেকটু মানে একটা সেন্টিমেন্টাল জার্নি করাই। আমার দেশ পত্রিকা কিন্তু শাহবাগের এই আন্দোলনকে সমর্থন করেছে। আপনি 2013 সালের 6 ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 8 ফেব্রুয়ারি পত্রিকা দেখেন। 9 ফেব্রুয়ারি বা 10 ফেব্রুয়ারি, আপনার মতো এত শার্প ব্রেন না, কিন্তু 9 ফেব্রুয়ারি এসে তারা এটাকে প্রতিধ্বনি বলেছেন, ফেসিবাদের প্রতিধ্বনি হোক, যে প্রতিধ্বনি বলেছেন সেটা বলেছেন। এখন ঘটনা হইতেছে যে আমরা সাংবাদিকতা ছাত্র ভাই, আমরা কোনো একটা পত্রিকার রিপোর্টে যখন একটা অবজেক্টিভ জায়গা থেকে যখন একটা সাবজেক্টিভ জায়গা নেওয়া হয়, আমরা আমাদের প্রাইভেট ওয়ালে, মাসুদ ভাই জবাব মাসুদ ভাই দিবেন, মাসুদ ভাই আমার থেকে, মানে আমি মাসুদ ভাই একদল করি এরকম ব্যাপারটা না, কিন্তু আমরা যখন কোনো কিছু সাবজেক্টিভ, মানে এটা আমাদের ট্রেনিং ভাই, কোনো কিছু যখন অবজেক্টিভ জিনিসটা যখন সাবজেক্টিভ হইতে দেখি, আমরা এটাকে প্রতিবাদ জানাবই। এবং আমরা কিন্তু প্রথম আলোর মন্তব্য প্রতিবেদনেরও প্রতিবাদ জানাতে দেখছি যখন এটা অবজেক্টিভিটির জায়গা থেকে সেটা সাবজেক্টিভিটিতে গেছে। একই খালেদ ভাই, এই আলাপটা হলো পলিটিক্যাল কারেক্টনেসের জায়গা। মাসুদ ভাই তো শুধু সাংবাদিক না, মাসুদ ভাই মূলত যেটা করে এটা অ্যাক্টিভিজমই করে, এটা তো সমস্যা না। পৃথিবীর বহু বড় সাংবাদিকরা প্যারালালি সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো মাসুদ ভাই যখন এই যে শাহবাগের প্রতিধ্বনি যখন আমার দেশ বলে, এইটা যদি সাংবাদিকতা হয় তাহলে মাসুদ ভাই যখন লজ্জা পায়, সেই মাসুদ ভাই এইমাত্র যেটা করলো, সে লীগকে পান্ডা পইলে পরের লাইনে বলতেছে যে আগের সরকারের চেয়ে ভালো চালাতে পারছে, এই সরকারের হাজারটা সমস্যা আছে, আমরা বলবো এই সরকারের দায়ও বাংলাদেশের সকল জনগণের, যে যা যা পারবে না। কিন্তু আপনি কি এটাকে কোনোভাবে গত ফ্যাসিবাদী আমলের সাথে তুলনা করতে পারবেন? কেন তুলনা করলে কি হবে? আমি বলবো হাসিনা ফেসিবাদী সরকার ছিল, কিন্তু এই সরকার ফেসিবাদী না,
কিন্তু হাসিনার চেয়ে অর্থনৈতিক বা রাজনৈতিকভাবে ভালো চালাইছে কি খারাপ চালাইছে। আমি যদি দেখি হাদি, আপনি আমাকে বলেন, কালকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার অনুষ্ঠানে এসে বলছে যে এই সরকারের ভিতরে সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এটাকে আমি কি বলবো? ভালো বলবো? না আমি বলবো ও আইসা বলছে যে ডিজিএফআই তার জায়গা থেকে ছবি তুইলা এজেন্সি করে বিদেশে পাঠাইতেছে, আমি এটাকে ভালো বলবো এই সরকারকে? যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে, যখন আমি জানি যে ডিজিএফআই হচ্ছে ডক্টর মাহমুদ ইউনূসের আন্ডারে। খালেদ ভাই, এই সরকারের সবথেকে বেশি সমালোচনা ইনকিলাব মঞ্চের চেয়ে বেশি কেউ করে নাই, শব্দ ধরে ধরে, বাক্য ধরে ধরে গত একটা বছর। আপনি জাস্ট পত্রিকা দেখেন, আপনি মিডিয়া দেখেন, কিন্তু প্রবলেম হলো আপনি যখন ফ্রেমিংটা, আপনি যখন একটু আগে বললো না যে, এই যে ভাই একটু আগে বললো যে, আপনি যখন জিজ্ঞেস করলেন মাসুদ ভাইকে যে তাহলে এর আগের যে ওই যে বর্তমান যে উত্তরের মেয়র সে যোগ্য না, তাহলে আসলে যোগ্যতাটা কি? তখন ভাই বলল যে ধরে নিচ্ছি তারা চোর, মানে ধরেন খোকা ভাইয়ের কথা বলেছে, আদিক সাহেবের কথা বলেছে, এর মানে মাসুদ ভাই বলছেন ধরে নিচ্ছি চোর, এর মানে কি চোর ধরে নেওয়া লাগবে? তারা চোর না। আমি আপনাকে বলি, আপনি অনেক জনপ্রিয় মানুষ, প্রচুর লোক আমাদের এখানে আপনাকে দেখতেছে, কিন্তু আপনি কিন্তু মানে আমি জানি না মানে আপনি খেয়াল করতেছেন কিনা, ধরে নেই চোরের পাশাপাশি উনি যেই কথার উপর স্ট্রেস দিচ্ছেন সেইটা হচ্ছে যে উনারা একটা সিস্টেমের মধ্যে আসছেন, ভোট বা ভোটের নামে প্রহসনের নামে, ভোটের নামে প্রহসনের নামে, আর উনি আসছেন আর এজাজ সাহেব আসছেন। কালকে আসিফ মাহমুদ সজীব ভাই বলছে যেটা সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে আমাকে দিয়ে, মানে আমি এটা এক্সিকিউট করছি মাত্র। এখন খালেদ ভাই, এটা কি আপনার কাছে ভালো সিস্টেম লাগতেছে? হাদি, আমার কাছে ভালো উত্তর আছে, আমার কাছে ভীষণ ভালো উত্তর আছে, আমি দিব না। যদি আমি সরকারের স্পোক্স পারসন হইতাম আজকে, আমি যদি শফিক ভাই হইতাম, অথবা আমি যদি এনসিপির মুখপাত্র হইতাম, তাইলে আমি উত্তরগুলো দিতাম। কিন্তু আমি যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এই সরকারের আমি তো হাজারটা ক্রিটিক করি, সুতরাং আমি তাকে ডিফেন্ড করব না। আমি শুধু বলে নিচ্ছি যে এই যে শব্দগুলো চয়নের জায়গা, যে ধীরে ধীরে যেরকম ন্যারেটিভ নির্মিত হয়, আমি শুধু এই জায়গাটা ফোকাস করি। আমার মনে হয় যে আমি হাদি সাহেবকে বুঝতে পেরেছি। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এটাও মনে হয়। এবং আপনি হাদিকে শুনেছেন, আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি, দেখেন আমি বলি আপনাকে, জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন, আমি খুব খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করেন আমি যদি হুট করে বলি, বলবো যে ভাই তোমার তো জিজ্ঞাসা করে না, তুমি এটা বলো কেন? তো এটা কি ঝামেলা? তো প্রশ্নগুলি উত্তর দেওয়া আসলে দরকার। আমি একটা একটা করে বলি। প্রথমত বলি, শেষ থেকে বলি, যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি। আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না। আমি অনেক কিছু বলছি, আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি, এতটা সরাসরি বলতে পারতাম না। কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই। আমি আবার বলি আপনাকে, আমার এই হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। আমি বলেন যে দেয় না, আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে তো এই সরকারের আমলেও তো আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আসি না রে কামাল ভাই। আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কামাল ভাই আপনি দেখেন, এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ আছে, এই স্পষ্ট বুঝতাম না। জি, আমি ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম, আমি বলি আমাকে 2-1 বার ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে, রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই। এখন তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি? নো, কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো, বেটার, এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন, খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি
যে আমি কখনোই তাদেরকে মানে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই। আগেও ছিল না, এখন আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন। সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না। না ইয়াতে আমার দেশ পত্রিকায় আমি মনে করি আমার দেশ, সরি ইনকলাব আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি পার্থক্য, মানে আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। আমার একটা প্রশ্ন আছে, কামাল ভাই, আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারে কি আপনি এত কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন? আমি একটা কথা বলি আপনাকে, কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, কয়েকদিন আগের কথা, দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেরাইলো। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আবার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না, কারণ আমি জনকণ্ঠের সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই, কিন্তু কামাল ভাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই, আমি বুঝি না। কামাল ভাই এটা বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছেন, জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান সাহেবের যে যোগ্যতা আছে, ওটা আমি তুলছি, আতিকুল্লাহ খান মাসুদ তুলেছি, আমি বলি আপনাকে, ওটাও আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই। আমি রিপোর্টার্স ভয়েস যেটা আছে, সেই ডিআরইউ ম্যাগাজিন বের হয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন। সবাই তারা মানিয়ে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মানিয়ে নিছি, বলেছি আমি ওখানে। এটা কেন বলবো না? বাংলাদেশে তো সবাই, বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হলে কেন বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হইতে কোনো বাধা ছিল না, ওটা তারা আইনগতভাবে পারত। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে। সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা মানে সার্টিফিকেট ম্যানেজ করে কোনো একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই। এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। এটা তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আসে, তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রসঙ্গ উঠবেও না। এটা হলো আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। ওই উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওইটা ছিল অ্যাক্টিভিজম। এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওটা জার্নালিজম না। আমি সেটাই বলেছি যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে। কামাল ভাই, সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম, আপনি একরকম সাংবাদিক, আমি আপনি দুজন ক্লাসেই পড়ছি যে এটা বহু রকম আছে, আপনি এটা সাংবাদিকতা না, এটা কেমনে বলবেন মাসুদ ভাই? না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, আমার ভাবনার সঙ্গে যায় না, অত আমি বলছি না। কিন্তু কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন, তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, ভারতে তো টিকবেই অল্প কয়টা। আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা যেটা বাংলায়, আনন্দবাজার, ওটাকে আমি সাংবাদিকতা মনে করি না। কারণ আমি মনে করার অধিকার, আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না? ওকে, আমার মতামত দিচ্ছি, আপনি কি আরেকটু বলবেন? আবার একটু হাদির কাছে যাইতাম। হাদির, আপনি কি আরেকটু বলবেন, বা নাকি আপনি এই এখন একটু জনাব হাদির কাছে যাই? জনাব হাদি, আপনি তো বলবেনই, কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি। আমি আপনাকে অনেক লক্ষ্য করি, আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে। আমি আপনাকে একটু কোট করি হাদি। আপনি বলছেন যে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে এখন আইফোন,
এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন? মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে? মানে প্রায় একই সময় জনাব মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন, পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত, একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন? এই আর্থিক অভিযোগ, আন্দোলনের বিভিন্ন ধরনের সমন্বয়ক বা সদস্যদের বিরুদ্ধে অনেক আর্থিক অভিযোগ যে রয়েছে সেটা সম্পর্কে আপনার অবজারভেশনটাকে একটু আপনি বলবেন, যেহেতু ইনকিলাব মঞ্চ আমি বলছি ভাই, বলছি ইনকিলাব মঞ্চ প্রেসার গ্রুপ হিসেবে। জি হ্যাঁ, শিওর শিওর। এইটা আমি যেই প্রোগ্রামে বলেছিলাম যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন মানে থাকতে কষ্ট হয়েছে, এখন আইফোন, টি শার্ট দামি, এই মঞ্চে দুইজন উপদেষ্টাও ছিলেন, কিন্তু প্রোগ্রামটা ছিল মূলত ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রায় 1000-এর মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা, যাদের একদম অনেকের চোখ নাই, হাত নাই, দেখলেই বুঝে যায় সারা দেশ থেকে ওনারা এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এখানে অনেকে আমন্ত্রিত ছিলেন সব রাজনৈতিক দল থেকে, কিন্তু এখানে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, অপরাপর অন্যান্য দল বলি, তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ, এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে। এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণ অভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে। না রে ভাই, এনসিপি ছাড়াও যারা এনসিপি তে যোগ দেয় নেয় এরকম আরো অনেকগুলো স্টেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না, সরাসরি পার্টিতে জয়েন করে না, কিন্তু গণ অভ্যুত্থানের বিশাল শক্তি। তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল, তাদের যদি ছোট নৈতিক পদস্খলন ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয়। এর কারণ হলে মানে কি, আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে, জামাত করতে পারবে, বা অন্যান্যরা করলে সমস্যা নাই, তোমরা করলে সমস্যা না, এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই। আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে, ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি, এই সামনের রাস্তায় আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি, এই জুলাইয়ের সময় 8-এর বাচ্চার জানাজা পড়েছি। তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে, এই মুখগুলোর জন্য, এই মুখগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্খলন ঘটে মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। সুতরাং আমার জুলাইয়ের আহত ভাইদেরকে অ্যাড্রেস করে বলেছি, ইনক্লুডিং মি, আমাকেও বলেছি যে আমরা কোনোভাবে করাপ্টেড হতে পারবো না, তাতে বিএনপি হোক, জামাত ইসলামী হোক, যে যা হোক, ইভেন যদি এনসিপি আপনি করাপ্টেড হতে পারবো না এটা তো একটা পায়াস উইশ, কিন্তু আপনি তো অলরেডি করাপশনের একটা এলিগেশন দিবেন। কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে নিতে পারি 20-25 হাজার টাকা, আইফোনের দাম হচ্ছে 2-2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা এক এক হিসাবে। আপনি তো অলরেডি একটা এলিগেশন দিবেন যে আইফোনের মালিক হয়ে গেছে, এটা আপনি কাদের দিবেন? আচ্ছা, এইটা হলো আমি স্পষ্ট, প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেদ ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন, কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায়, টি শার্টটা দামি, অথবা হাতে একটা, তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না, পুরনো কেনা যায়, 30-40 হাজার টাকা পুরনো কেনা যায়। ভালো, আমি জানলাম, কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের স্পিরিটকে বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিকভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে, বাংলাদেশের মানুষের জনগণ ধরবে, আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই। কিন্তু ভাই আমি আপনারা একটু রেসপন্স করতে চাই, ভাই যেখানে কয়েকটা কথা বললেন এইটা আমি পরে ভুলে যাব। এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না, আমি খালেদ ভাইয়ের কাছে বিনীতভাবে জানতে চাই, মাসুদ কামাল ভাইয়ের কাছে জানতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে, পিআইবি আছে, প্রেস ক্লাব আছে, আর অন্যান্য যে মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে, এইখানে এক্স্যাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম, এইখানে কি কি নীতিমালা আছে, যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন। নাম্বার 2, মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত সাংবাদিক আতাউস আমাদের মতো মানুষ, যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন, তার পাশে বসে বসে কাজ শিখেছেন। নাম্বার 3, আমার দেশ তিনি কোনোদিন দখল করেন নাই, তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান, পত্রিকাটা বন্ধ হয়ে গেছে। নাম্বার 4, খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার, মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো। কিরকম? শফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন, আমার দেশ চেপেছিল। শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে হাইকোর্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রেখেছে, বলেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। সেইটার পরে আমার দেশকে সম্পাদককে বলতেছে বাই চান্স এডিটর। এর মানে অ্যাপিলেট ডিভিশনের যে আওয়ামী লেসপেন্সাররা ছিল তারা মাহমুদুর রহমানকে বলছে। আচ্ছা জনাব হাদি আপনি জনাব হাদি আমরা আসলে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব, আপনি এই বিষয়টা নিয়ে স্পেসিফিক কথা বলেছেন, মাসুদ কামাল ভাই এটা একটু বলুক, এটা একটু বলি, আর আপনি যে এটা কথা বলতেছেন যে ট্রুথ ইজ নট, কথা আমি একটু ভাইকে শাহবাগে বলতে চাই প্লিজ, একটা কথা, একটা সেটা হচ্ছে, আরেকটা ব্যাপার হলো হ্যাঁ ভাইয়ের যে এথিক্স,
মাসুদ কামাল ভাইয়ের মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে, সাংবাদিকতা হয় নাই। তো আমার পরবর্তীতে কথা হইলো, এরপর যে শাহবাগে রাষ্ট্রদ্রোহিত হইলো, দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে, সরকারি অফিস বন্ধ রাখতেছে, নিকৃষ্টতম মব করতেছে। ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইমলাইনে পুরো শাহবাগের মব সন্ত্রাসের সময় কয়দিন তিনি সেইটার সমালোচনা করছেন? মাত্র 50 জন লোক ছিল, আমি সামনে সাক্ষী, সেইটার 500 লোক কইরে পত্রিকা দেখাইছে। তো সেইটা কি সমালোচনা করছে? কামাল ভাই, এটা আপনি একটু যদি অ্যাড্রেস করেন, একটু সংক্ষেপে যদি আপনি অ্যাড্রেস করেন। দুইটা প্রশ্ন, এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন, সেটা একটা সম্পাদক হতে গিয়ে যে আপনি সাংবাদিক মনে করছেন, আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন? মানে বিষয়টা হলো কি, উনি একজন সিনিয়র মানুষ, উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের আমলে উপদেষ্টাও ছিলেন, কিন্তু জ্বালানি বিষয়ে উপদেষ্টা ছিলেন। রাইট, বিনিয়োগ বোর্ডে। হ্যাঁ, আমি তখন আমার দেশে ছিলাম, আমি তো আমার দেশে চাকরি করছি ভাই। আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে। যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন। আমার দেশে আমি 3 বছরের উপরে চাকরি করেছি। আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহমুদুর রহমান সাহেব আসতেন। আতর সামাদ স্যার, উনি আমার টিচার, এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি, কাজে এটা নিয়ে কোনো আপত্তি নাই। বাট একটা জিনিস হলো কি, আমার দেশের সম্পাদক হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না যে মাহমুদুর রহমান সাহেব সাংবাদিকতা করেছেন। আমি জানতাম উনি সরকারের উপদেষ্টা ছিলেন, আমি জানতাম উনি মুন্নু সিরামিক্সের সঙ্গে চাকরি করতেন, আমি জানতাম এগুলো। শাহিনপুকুর সিরামিক্সের সিইও ছিলেন উনি। সরি, মুন্নু সিরামিক্স না, শাহিনপুকুর ছিলেন, মুন্নুও ছিলেন। উনি মুন্নু সিরামিক্সের তো মালিকের মেয়ের জামাই। মুন্নু থেকে উনি শাহিনপুকুরে আসছেন। শাহিনপুকুর সিরামিক্সটা উনার হাত দিয়ে করা। সালমান রহমানের প্রতিষ্ঠান। জি, সালমান রহমান। হ্যাঁ, উনি সালমান রহমানের প্রতিষ্ঠানে ছিলেন, চাকরি করতেন। তো তারপরে সরকারের উপদেষ্টা হয়েছিলেন। তো এর মধ্যে উনি সাংবাদিকতা কবে করেছিলেন আমি জানি না ভাই, হাদি জানতে পারে। আর আতর সামাদ যার পাশে বসে, আতর সামাদের পাশে বসে আমরা কাজ করেছি, আতর সামাদের আমি ক্লাসও করেছি ভাই, বিভিন্ন রকম। যাক, সেটা অন্য হিসাব। তো হতে পারে, তারপরেও হতে পারে, মালিক হলে অনেকে হয়ে যায়, তো সেটা হতে পারে, মানতে পারে, অনেকে মানতেও পারে। বাট আমার কাছে ওনাকে আমি এইভাবেই মূল্যায়ন করি। রাইট, আমি মনে করি উনি পেশাদার সাংবাদিক ছিলেন না আগে কোনোদিন, পেশাদার সাংবাদিক নয়, একবারে সম্পাদক হয়েছেন। বাট এটা আমার পছন্দ না, আমি কি করবো ভাই? আচ্ছা, এটা গেল একটা। আপনি অন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? শাহবাগে একটা রাষ্ট্রদ্রোহিতা হয়েছে, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কিনা? আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মানে রাষ্ট্রদ্রোহিতাটা কখন? মানে ওই সময় যেটা হয়েছিল ওইটা, যখন হচ্ছে আইন চেঞ্জ করে আবার একটা ফাঁসির। আচ্ছা, আমি এটা বলি, ওই সময় আমি একটা কথা, একটা আর্টিকেল লিখেছিলাম এক জায়গায়। সেই আর্টিকেলটা কি আমি একটু আপনাদের বলি। আমি বললাম যে শাহবাগে যে এই যে এত লোক ওখানে আন্দোলন করতেছে, আন্দোলনটা কেন? আন্দোলনটা হলো কাদের মোল্লার বিরুদ্ধে একটা রায় যেটা হয়েছে, সেই রায়ের আপত্তি। রায়টা কে দিয়েছে? একজন বিচারক দিয়েছে। তাহলে ভুলটা করলে কে করছে? কাদের মোল্লা করছে না ওই বিচারক করছে? বিচারক করছে, অবশ্যই ওই বিচারক করছে। ওই বিচারকটা কে? কেউ নাম জানে? আমি এই প্রশ্নটা করেছিলাম। এই যে এখানে এত লোক আছে, তারা তো ওই বিচারকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না। ভাই শুনেন, আমি কোনো পলিটিক্স করি না, 1 নাম্বার। আমি কোনো দল করি না, কোনো দলের প্রতি আমার কোনো অনুরাগ কিংবা বিরাগ নাই। আমি সাংবাদিকের দৃষ্টি থেকে দেখি, আমার কাছে মনে হয়েছিল ওই যে লোকগুলি জমায়েত, ওই যে মানে হাজার হাজার লোক জমায়েত হয়েছিল দীর্ঘদিন, ওই লোকগুলি একটা ঘোরের মধ্যে ছিল। তাদেরকে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছিল। এই কারণে যে আপনারা আন্দোলন করতেন, আন্দোলন তো স্লোগানটা ওঠা কথা ছিল বিচারকের বিরুদ্ধে, সেই রায়টা কেন দিল? আমার মনে হয় আমার মনে হয় যে কামাল ভাইয়ের পয়েন্ট তুলে ধরেছেন। আমরা একটু জনাব হাদির কাছে আসি। জনাব হাদি, আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্য ধরে রাখতে না পারলে আরেকটি 1-11 আসবে, বলেছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এই আশঙ্কা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 80% দর্শক এটাকে সঠিক মনে করছেন, শতকরা 20% মনে করছেন এটা সঠিক নয়। আমি এই প্রসঙ্গে আসার আগে আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু আসতে চাই যে গত 1 বছরে মিছিলে মিটিংয়ে সভায় গালিগালাজের ব্যবহার দেখা যাচ্ছে, ব্যবহারের রাজনীতি দেখা যাচ্ছে। এই গালিগালাজকে খুব স্বাভাবিক করা হচ্ছে, এক ধরনের মবকে চালানো, করা। এবং যখন এটি নিয়ে প্রশ্ন করা হচ্ছে, অনেকেই বলছেন যে মব তো আরও অনেক আগে থেকে হচ্ছে, এটা তো নতুন না। কিন্তু নতুন না হোক, আমরা নতুন বন্দোবস্তের কথা শুনেছি, সেই জায়গা থেকে যদি আপনি একটু বলেন। আরেকটা কথা, এই প্রশ্নগুলি আপনি যদি একটু ছোট ছোট করে একটু যদি বলেন যে জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপনি কিন্তু খুবই সরব, আপনি আবারও বলতেছিলেন, কিন্তু জুলাই যোদ্ধাদের যারা আহত রয়েছেন, নিহত রয়েছেন, তাদের প্রতি যে সঠিক সম্মান বা সম্মানীর ব্যবহারটা সরকার করতে পারল না, এর জন্য আপনি আসলে কারে দায়ী করেন? এইটার জন্য তো আসলে কোনো ভিতরের ষড়যন্ত্র, ডিজিএফআই এর কোনো কিছুই দরকার নাই। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তই যথেষ্ট ছিল, এবং এগুলি ইজি, মানে আমাদের চোখের সামনে হয়েছে, রেকর্ডেড আছে, এগুলি ইজি ছিল। এর জন্য আপনি কাকে দায়ী করেন? আর এই যে গালিগালাজ, মব, এই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়া, এই জায়গাগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন জনাব হাদি?
ওকে ভাই, ব্যাপার হলো যেটা ওই 1 মিনিটে বলে রাখা, ভাই যেটা বললেন ওই মাহমুদ ভাইয়ের আর প্রশ্ন নাই, সামনে বলি। পৃথিবীতে এরকম 1 ঘন্টা আলাপ করা যাবে যে অসংখ্য বড় বড় মিডিয়া হাউস আছে যার প্রধান সম্পাদক অন্য প্রফেশনে ছিলেন, তারপরে সেখানে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিজের যোগ্যতায়। এটা হলো একটা ব্যাপার। নাম্বার 2, দ্বিতীয় প্রশ্নটা আমি ভাই আপনাকে যেটা কাইন্ডলি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে গত যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে এই যে জুলাই যোদ্ধা বলি, জুলাইয়ের শহীদ বলি, আহত বলি, তাদের ব্যাপারে সরকারের দেখেন কমপক্ষে 1000-এর বেশি অন স্ক্রিন বলেছি, আমাদের কাছে রেকর্ড আছে। এই সরকারের এখন পর্যন্ত সব থেকে যে বড় ব্যর্থতা, যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, যেই শহীদদের রক্তের মধ্য দিয়ে তার ম্যান্ডেট হয়েছে, সে তাদের প্রতি সুবিচার করতে পারে নাই। প্রথমত কি পারে নাই, এই যে এতগুলো শহীদ আপনি খেয়াল করেন, এখন পর্যন্ত কি আপনি বলতে পারবেন সেন্ট্রাল ডেটাবেজে ঢুকে প্রত্যেক শহীদের বাড়ি কোথায়, তার অবস্থা কি, তাকে কিভাবে পুনর্বাসিত করা হয়েছে, এর কি ন্যাশনাল একটা ডেটাবেস? 1000 বার বলেছি, বিদেশি প্রবাসী অনেক ভাইয়েরা তাদেরকে সাহায্য করতে চায়, ঠিক কিভাবে করবে? সরকারের একটা জাতীয় ডেটাবেস থাকবে, অমুক শহীদ এই কয়জন পরিবারের সদস্য মারা গেছে এবং তার পরিবারের এই অবস্থা তাকে পুনর্বাসন করতে পারে না। হাদি জাস্ট ছোট করে বলি, এই ব্যর্থতার কথা আপনি অনেকবার বলেছেন, আপনার মুখে আমি অনেকবার শুনেছি। আপনি যদি কারণটা বলতেন যে সরকার এটা করবে না কেন, সরকার তো ওইটাই সরকারের এক্স্যাক্টলি দুইটা কারণ। এক্স্যাক্টলি কারণ ভাই দুইটা। কি কারণে? হ্যাঁ, নাম্বার 1, এই উপদেষ্টাদের মধ্যে একমাত্র 2-3 জন ছাড়া আর কোন উপদেষ্টা নাই যারা হাসিনার ফ্যাসিবাদী আমলে ভীষণভাবে নির্যাতিত হয়েছে। এই উপদেষ্টাদের মধ্যে এমন কোন উপদেষ্টা নাই যে এই জুলাইয়ে তার সন্তান হারাইছে বা নিজের চোখ হারাইছে। একমাত্র প্রফেসর ইউনূস 10 তালা হাসিনা বাবাইছে তারে, এই কয়েকটা কষ্ট তার আছে। আদিলুর রহমান শুক্রবাই জেল খেটেছেন। এছাড়া ওই একজনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন, বন্যা আপা, রেজওয়ানা চৌধুরী আপা, ওনার হাজবেন্ডকে গুম করা হয়েছিল। এছাড়া বিভিন্ন এম্বাসি থেকে, বিভিন্ন পলিটিক্যাল স্টেক থেকে যেভাবে হোক, এটা তো আমাদের কালেকটিভ ব্যর্থতা। আমরা বিপ্লবী জুলাইতে চোখের সামনে একটা ছেলে মারা গেছে, চোখের সামনে একটা ছেলে চোখে গুলি খায় বেডে কাটাইতেছে, এইটাতে সরকারের পক্ষ থেকে টাকা বা অন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্যাতিত হইতে হবে কেন? আমি তো সাধারণ মানুষ হিসাবে, সন্তান আহত হইলে, হ্যাঁ সন্তান আহত, সাধারণ মানুষ হিসেবেই তার পাশে গিয়ে দাঁড়াবো। মানে এটা তো কোনো যুক্তি, মানে এটা তো এইটা তো আপনি দাঁড়াবেন ভাই। এখন আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি খালিদ ভাই, আমি আপনার একটা পরামর্শ দিয়ে রাখি, আপনার যদি সম্ভব হয় আপনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে একদিন একটা শো করেন। আমরা 1000 বার বলেছি স্বাস্থ্য উপদেষ্টা উনি ভদ্রমহিলা, লোক ভালো, উনি নিজে অসুস্থ, ওনার ডায়াবেটিসের ইনে লাগে 2 ঘন্টা পর পর, উনি কিভাবে জানেন? না এটা স্বাস্থ্য উপদেষ্টা না, কিন্তু জনাব হাদি আমার একটা কৌতূহল আছে, স্বাস্থ্য উপদেষ্টা বলে তো কিছু এক্সিস্ট করে না। স্বাস্থ্য উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। না, নাই তো। আপনারা স্বাস্থ্য উপদেষ্টার ভিতরে 100টা কথা বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলেন না কেন? কারণটা কি? কেন বলি নাই শোনেন, কেন বলি না? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফাইনালি এই জন্য বলি না যে ডক্টর ইউনূস হলেন, এখন দেখেন দুইটা ক্যারেক্টার। এই ডক্টর ইউনূস এই পলিটিক্যাল পার্টি খুলেছিলেন, একদম 100% কেই করছে। কিন্তু এই জুলাইয়ের পরে উনি যখন জুলাইয়ের জবানে, শহীদ পরিবারের জবানে কথা বলতে শুরু করলেন, তখন মানুষ ওনাকে বিশ্বাস করতে শুরু করলো। এখন পর্যন্ত খালেদ ভাই, আমরা যেহেতু অ্যাক্টিভিজম করি, রাস্তায় প্রচুর থাকি, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলবার চেষ্টা করি, তাদের এখন পর্যন্ত অনেকের মূল্যায়ন এটা। এই ইন্টারিমের অনেক সমস্যা আছে, কিন্তু এখন পর্যন্ত তারা ইউনূসকে ট্রাস্ট করতে চায় ঠিক ওই কারণে যে তিনি জুলাইয়ের জন্য কিছু করতে চান। কেন? একদম আওয়ামী বয়ান হইলো। আমি যখন আওয়ামী মন্ত্রীদের চাইপা ধরতাম, ওরা বলতো যে হ্যাঁ আমরা খারাপ, খালি হাসিনা ভালো। হ্যাঁ, একই সিম্পটম তোরে ভাই। মজার ব্যাপার বলি খালিদ ভাই, এইটা যদি আওয়ামী বয়ান হয় তাইলে ইউনূসের এটাও গাইলেইনে সে গুম হয়ে যাওয়ার কথা। আপনি আর মাসুদ ভাই মিলা একটা মাইক নিয়ে এখন ডক্টর ইউনূস এখানে গাইলেন, দেখেন আপনারা কেউ গুম করে কিনা। না হাসিনারা বলে আমরা এগুলি বলছি, আমি আবার বলি হাসিনারা বলে আমরা এগুলি হাসিনা নিয়ে বলছি। আমি আপনার ঘটনাটা বলি, আমি ছোট হোক বড় হোক, আমি বলি ছোট হোক বড় হোক, আমি প্রতিষ্ঠান চালাইছি, আমি যেটা চাবো সেইটাই হবে প্রতিষ্ঠানে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতো জুলাই যোদ্ধারা সবার আগে হচ্ছে সবকিছু জুলাই যোদ্ধাদের ঠিক হবে, ওইটাই হইতো। খালিদ ভাই, এইটা আপনি কোন প্রতিষ্ঠানের কথা বলছেন জানেন? যেই প্রতিষ্ঠানটা ফাংশনাল, 17 বছর বয়সে যেই দেশটা ভাঙা হইছে, সেইটা সারতে তো মিনিমাম আপনার কতদিন লাগবে? তো এইখানে কোন প্রতিষ্ঠান এখন আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের সমস্যা হলো আমরা এই ভোকালে কথা বললে মানুষ মনে করবে আমরা সরকারের পক্ষেই কথা বলতেছি, কিন্তু সরকারের পক্ষে না। আপনারা কেন জানি খালি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম হাসিনা সিম্পটম, খালি হাসিনা ভালো, সবাই খারাপ। আপনি জানেন আমি দায়িত্ব লয়ে করতেছি, প্রধানমন্ত্রী কার্যালয়, সেই সময়কার প্রধানমন্ত্রী কার্যালয় খুশি হইতো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতি রিপোর্ট হইলে, বিকজ তাদেরকে কন্ট্রোল করা যেত। আমি আপনার দুইটা বলি খালিদ ভাই, আমি আপনার বলি, আপনার মনে আছে কিনা আপনার মনে করাই দিই, আপনি শেখ হাসিনা রে
প্রশ্ন করতেছিলেন গণভবনের একটা সংবাদ 2015 সালে আমার মনে সম্মেলনে। তো আছে। আপনি শুধু বলছিলেন যে 2015 মাননীয় সালে। প্রধানমন্ত্রী আমরা স্বাধীনভাবে করতে পারবো কিনা, সেই মিডিয়া কাজ করতে পারবে 2015 কিনা। সালে, জি, মনে আছে। তারপর আপনাকে 15 সালে আপনাকে সে যেভাবে উত্তর দিছে, খালেদ মহিউদ্দিনের যা চরিত্র, যেরকম ছাইমেইকে ধরা, আপনি এইটা ইউনুসকে পারবেন, ইউনুসের সবাই না ইউনুসকে পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি বলি হাসিনাকেও পারা যায় না, ইউনুসকেও পারা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলি, দাঁড়ান এই প্রশ্নটা আমি বলি প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে ওই প্রশ্ন আমি ওইবারই প্রথমবার করি নাই, টিভি অনেকবার গেছে, তারও আগে আমি করছি। কিন্তু প্রধানমন্ত্রীর প্রশ্নটা করার পরে প্রধানমন্ত্রী যেভাবে আমাকে উত্তর দিছে, সেই সময়কার প্রধানমন্ত্রী, তারপর থেকে আমার কোনো সম্পূরক প্রশ্ন করার জায়গা ছিল না। দ্যাট ওয়াজ আ সংবাদ সম্মেলন ফর 30 আদার পিপল। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেপ্টেম্বরে, আমার কথা শেষ করতে দেন। এই সেপ্টেম্বরে কিন্তু উনি এখানে আসছে জাতিসংঘের মধ্যে নিয়ে, উনি সবারে দাওয়াত দিছে, আমার ছাড়া। কিন্তু তাই মজার ব্যাপার বলি, এইটা আপনার অবশ্যই পাবলিক, এই যে আজকে আপনি বললেন আমরা জানলাম, আমাদেরকে সরকারের তরফ থেকে এক জায়গা থেকে আমরা প্রশ্ন করছি, খালেদ মহিউদ্দিনের মতো ক্যারেক্টার কেন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাকে কাজে লাগানো হইলো না। আমাদেরকে বলা হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইকে 2 বার সরকার থেকে, একবার বিটিভির দায়িত্ব নিয়ে আরো একটা বড় পদে বলছে, প্লিজ আপনি এই রাষ্ট্রকে গড়ে তুলতে সাহায্য করেন। খালেদ মহিউদ্দিন ভাই রেসপন্স করেন নাই। আমাদের সেক্রেটারিয়াল জব করব না রে ভাই হাদি, আমি কোন সেক্রেটারিয়াল জব, মিনিস্ট্রিয়াল জব আমি করব না। তো আমি বাংলাদেশে কোনো সেক্রেটারিয়াল জব, কোনো মিনিস্ট্রিয়াল জব করব না। আমি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি বলি বিটিভির দায়িত্ব নিতে আমাকে অফার করা হয়েছিল, আমি শর্ত দিছিলাম বিটিভির প্রোভাইসও ঠিক করেন, আমি তথ্য উপদেষ্টা বা তথ্যমন্ত্রীকে আমি এটা রিপোর্ট করব না। তারা এটাতে রাজি হয় নাই, তারা বলছে আপনি আইসা আস্তে আস্তে করেন। আমি আস্তে আস্তে করার মধ্যে আমি নাই। ফাইন, এটা আমরা জানলাম। কিন্তু খালেদ ভাই, আপনার মানে আমরা ওই ভালোবাসার জায়গা থেকে বলি, আমরা তো প্রত্যাশা করছিলাম যে আপনি জার্মান থেকে যেরকম ইউএসএ গেলেন, আপনি জার্মান থেকে এই জুলাইয়ের পরে একবার কিন্তু বাংলাদেশ আপনার খালেদ ভাই দেখি নাই। আপনি আসলে হয়তো কি জানেন, আপনি অনেক মেকানিজমের সাথে কথা বললে, শহীদ পরিবারগুলোর সাথে কথা বললে, তাহলে আপনি আরো যেটা ফিল করতেন। আমি বলি আমার দিকে আলাপটা করলে কি মানে আলাপটা আমি আর আপনি আলাদা আলাপ করবো না। আপনি খালি আমাকে এই কথা বলেন, আমি সরাসরি প্রশ্নটা করি। এটা আমি কামাল ভাইয়ের কাছ থেকেও আসলে একটু জানতে চাইবো, কারণ আপনার কাছ থেকেই আমরা এগুলি সবচেয়ে বেশি শুনি। কারণ যারা আগে জুলাই নিয়ে কথা বলছে তাদের অনেকেই ছাড়ান দিছে, রিটায়ার্ড করছে। আপনি রিটায়ার্ড করেন নাই, আপনি মাঠে আছেন, আপনি কথা বলতেছেন। সেই জায়গা থেকে, সেই রেসপেক্ট থেকে আমি আপনার একটা ছোট্ট বিষয় জানতে চাইতেছি। মাত্র 1000 জন রে, যেখানে আমরা 8 লাখ কোটি টাকার বাজেট করি, মাত্র 1000 জন শহীদ, 1000 জন চরমভাবে আহত, এই 2000 জনকে ভরণ পোষণ করা, তাদের একটা খুশি করা, মানে আমি খুশি শব্দটা বলবো না, মানে তাদের খেয়াল করা, এটা তো এত বড় জটিল কাজ না। এটা কেন করা যেতেছে না? এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি প্রথম কেন এর জন্য আপনি অভিযুক্ত করতেছেন না, এটা আমাকে একটু সারপ্রাইজ করতেছে। মানে আর কাউরে এখানে অভিযোগ করার দরকার নাই তো, আমি বুঝি না। খালেদ ভাই জি, এই একই আপনি যেটা বলছেন না, এই দাবিতে ইনকিলাব মঞ্চ একদিন অনশন করছে যমুনার সামনে। ঠিকানা আমার নিজে ব্রিফিং দিচ্ছে, তখন ঠিকানা থেকে গিয়ে বলছে ভাই খালেদ ভাই টিভি থেকে আসছে, এবং প্রধান উপদেষ্টাকে বলছি এই যে কালেকটিভ ব্যর্থতা, এই ব্যর্থতার ইমাম হলেন আপনি। মাত্র 1000 হোক 1500 হোক, যে শহীদ পরিবারের পুনর্বাসন করতে পারেন নাই, আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসার জন্য ডেটাবেস তৈরি করতে পারেন নাই, এর সমস্ত ব্যর্থতা এই সরকারের। আর এই সরকারের ইমাম হিসেবে সমস্ত ব্যর্থতা আপনার। আপনি যত সুন্দর করে কথা বললেন, এটা দিয়ে কাভারি হবে না। এই দাবিতে ইনকিলাব মঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনার সামনে অনশন করেছে। তারপরে তার একান্ত সচিব আইসা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিছে যে অতি দ্রুত তারা এটার ব্যাপারে ব্যবস্থা নিবে। এরপরও নেয় নাই। এখন কোন ভাষায় বললে, কেমনে হাত ধরলে, কেমনে পা ধরলে এই কাজটা হবে, এটা আমরা জানি না। এবং ডক্টর ইউনূস যদি আমাদেরকে বলেন যে এইভাবে বললে উনি কাজটা করবেন, তাও আমরা করতে রাজি, কিন্তু উনি বলতেছেন না। আপনারা কি বলেন ওনারে? উনি তো আমার বাপের চেয়ে 20 বছর বয়স। এই গত প্রেস ব্রিফিং যেটা করেছি, সেইখানে ওনারে যা বলছি, আমার মনে হয় উনি সারা জীবন এইটা শুনেন নাই। আমরা কি চাই, ওনাকে দিয়ে অন্তত ন্যূনতম সেই কেসটা হোক, যেটা পলিটিক্যাল পার্টি চাইতেছে না। ওনার এই জন্য এক হাত ধরে রেখে আর এক হাত ধরে গাইয়ে যে ন্যূনতম সংস্কারটা ওনার মাধ্যমে হোক, ওনার আন্তর্জাতিক এই স্বীকৃতির মধ্যে দিয়া। আর তো কিছু না ভাই, উনি তো আমার দাদা খালু ফুফা না। ইনকিলাব মঞ্চ আজ পর্যন্ত এই সরকারের কোনো একটা পয়সা তো দূরের কথা, প্রোগ্রামে পর্যন্ত উপস্থিত হয় না। এই যে ঘোষণাপত্রের প্রোগ্রাম গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে আমি ভিতরে দাওয়াত পাইছি, অনার, কিন্তু ভিতরে যাই নাই। আমি আমার ভাই বোনদেরকে নিয়ে রাস্তায় ভিজে ভিজে দাঁড়াই শুনছি, ভিতরে যাওয়াটা প্রয়োজন মনে করি নাই। কিন্তু ওনাকে
চূড়ান্তভাবে শেষ পর্যন্ত কি ধরে রাখতে চাই কেন? এই জুলাইয়ের মধ্য দিয়ে কিছু সংস্কার হোক। কিন্তু আমার এই বিষয় কোনোদিন যাবে না, মানে এটা তো আপনাদের প্রাথমিক দাবি ছিল, প্রথম থেকে দাবি ছিল, এইটাও উনি কেন করতে পারলেন না? এটা কি উনার অনভিজ্ঞতা না? এটা কি, আমি এটা ঠিক আসলে বুঝি না। আমি কামাল ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যেগুলি জিনিস আসলে উনার সবার আগে করার কথা, এগুলি তিনি কেন করেন নাই? কেন এই বিষয়গুলিকে জিয়া রাখছেন? উনি 10টা কমিটি করতে পারছেন, কি করছেন না করছেন এগুলি কেন করেন না? আর নির্বাচনটা নিয়ে আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই। অনেকগুলি বিষয় মানে কি বলবো, যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরি বলতেছেন, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকিয়ে দেওয়া হবে। নাহিদ ইসলাম 1-11 ভয় দেখেছেন। আপনি কি দেখছেন? এই প্রশ্নটা আমি জনাব হাদির কাছেও করতে চাই, একজন দর্শকের কাছে, দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। আমি সাধারণত যেই দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি পড়ি। ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল। উনি বলছেন, খালেদ সাহেব, আপনার সাংবাদিকতার সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়ের তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন। মানে উনি বোধহয় সালমান এফ রহমানের কথা বলতেছেন, সেটা নিয়ে আমি জুলকারনাইন সায়ের সাথেও কথা বলছি। হাওয়েভার আমি একটু দর্শকদের একটু বলে দিতে চাই, সালমান এফ রহমান যখন প্রথমবারের মতো এমপি হয়েছেন এরপর থেকে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি নাই, ফর ইউর ইনফো। যাই হোক, হাওয়েভার আমি একটু কামাল ভাইয়ের কাছে যেতে চাই। কামাল ভাই, এইটারে আপনি আসলে কীভাবে দেখেন? নির্বাচন কেমনে ঠেকানো, নির্বাচন আসলে হবে কিনা? আর আমি একটু কামাল ভাই একটু এটাও দেখেন, আমার কিন্তু এখন ডক্টর ইউনূসকে, মানে উনার এই 1 বছর যদি আমি বিশ্লেষণ করি, 8 মাস আমার কাছে মনে হয়েছে যে উনি একদিকে অ্যালাইন হয়েছিলেন, এই 4 মাস আমার মনে হচ্ছে যে উনি পুরোপুরি বিএনপির পকেটে ঢুকে গেছে। এইটাও আপনি একটু দেখেন, এটা আমার মনে হয়। আমি আমার মতো করে আমি একটু ছোট করেই বলি, আমরা সময় খুব কম। জি, আমরা সময় একটু বাড়াই দিব, শুধু আপনি বলেন। জি কামাল ভাই। আচ্ছা, এই যে ডক্টর ইউনূসের যে কথাগুলো হাদিও বললেন, যে এই যে তালিকা করা, মৃতদের তালিকা করা, যারা শহীদ হয়েছে তাদের তালিকা করা, আহতদের তালিকা করা, তাদের দায়িত্ব নয়, এই বিষয়গুলো করা যে কোনো সরকারের পক্ষে 2 মাসের কাজ ভাই, জাস্ট 2 মাসের কাজ। কারণ সরকারের তো হাত সব জায়গায় আছে, সরকারের সংস্থা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের দেশে আছে। এটা সংগ্রহ করা, চেক করা, রিচেক করা, এটা কোনো ব্যাপার না। তাহলে তো ওনারা করলেন না কেন? করলেন না 2টো কারণে আমি বলি আপনাকে। প্রথম কারণ হলো, আমি শুরুর থেকেই বলছি, এটা একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। একটা সরকারের যে দায়িত্বটা থাকে, যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না, তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে, এদের কোনো কমিটমেন্ট নাই। এটা 1 নম্বর। যদি কোনো বিপ্লবী সরকার হয়, তারও একটা কিন্তু কমিটমেন্ট থাকে, এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে, যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দেয়া আমাকে এখানে বসাইছে, অতএব এই কাজগুলো আমার করার দায়িত্ব। এই ধরনের কোনো কমিটমেন্ট এদের নাই। আমি হাদিকে বলি, যেমন হাদির কথা বলি, হাদি তো রাজপথের অকুতোভয় সৈনিক ছিলেন। তখন মনে করেন হাদি তখন আন্দোলন করতেছে, আপনি হাদিকে যাই নিয়ে 3 তারিখে যে বলেন, হাদি আন্দোলন ঠিকঠাক মতো করো, যদি তুমি জিততে পারো তাহলে কিন্তু আমি নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। হাদি কি করতো ভাই? হাদি করতো, হাদির রিয়াকশনটা কি হতো আপনি বলেন? তো এখন এই তো হয়েছে, ও আন্দোলনে বিজয়ী হয়েছে, নূরজাহান বেগমকে উপদেষ্টা বানাইছেন। কে বানাইছে? ডক্টর ইউনূস বানাইছে। কেন বানাইছে? দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে, নাকি এই ভদ্র মহিলাকে উনি এত বছর ধরে চিনে, ঠিক আছে বয়স্ক হয়ে গেছে, গৃহবধূ ঘরে থাকে, এখন নাতি নাতি নিয়ে থাকে, তার সঙ্গে পরিচয় আছে, আইনে বসাই দিছে? এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব? এটা কি একটা সরকার প্রধানের কাজ হতে পারে? পারে না। দেখেন একটা ছোট করে একটু জিনিস জানবো, ডক্টর ইউনূস যেহেতু কাউকেই চিনে না, নানা জায়গা থেকে নানা উপদেষ্টা আছে, উনার তো একটা নিজের লোক দরকার, যে উপদেষ্টা পরিষদে কে কি বলে আমার কাছে এসে একটু বলবা। সকল ধরনের সিইওরা তো এরকম করে একটা লোক লাগায় রাখে, ওই বোর্ড মিটিং এ কে কি বলে, ওরকম সমস্যাটা কথা আমি বলি, এটা লাগবে না। উনি কিন্তু চেষ্টা করেন তা না, উনি আসলে বাংলাদেশের মানুষকে চিনে না। দিস ইজ দ্য ট্র্যাজেডি। উনি এই দেশের মানুষকে চেনে না, উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না। এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে, কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে, এবং কত দ্রুত ত্যাগ করতে পারে, এই জিনিসটা ওনার জানা নাই। উনি আপনি হিসাব করে দেখেন না ভাই, পূর্ববর্তী 30 বছর 40 বছর উনি দেশে থাকছে কয়েছেন, বাইরে থাকছে কদিন, দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন, বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে কদিন, দেখেন না ভাই, দেখলেই তো হয়। যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি মূল পয়েন্টে আসি। ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই, যা পাইছি তাই তো পাইছি। আমার কথাটা হলো কি, যে আপনার এই যে তালিকাটা দেখেন, এটা ছিল সবচেয়ে ফরজ কাজ। এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে, এদের চিকিৎসা নিয়ে ছাত্ররা বলছে। এবং অগাস্ট মাসের আমার যতদূর মনে পড়ে, অগাস্টের 16 কি 17 তারিখের দিকে আমি একটা টক শোতে ছিলাম, সেখানে হাসনাত আব্দুল্লাহ ছিল। ও স্টেট বলছে
এদের চিকিৎসা হচ্ছে না কেন? সে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছে, ওরা কিন্তু বলেছে, এই স্টুডেন্টরা সবাই বলতেছে, উনি পাত্তা দিচ্ছে না। স্টুডেন্টরা হয়েছে কি বিপদটা কোথায়? এদের বিপদটা হয়েছে তারা সরাসরি স্টুডেন্ট এই কিছু বলতে পারতেছে না, কারণ এরা তো ওকে আনছে, বলতে পারছে না। তো কিন্তু কাজটা তো হচ্ছে না। এই যাবৎকালে শহীদদের তালিকা নিয়ে আমি বলি আপনাকে, দেন আমি আগে বলছি আমি কিন্তু কোনো দল করি না, শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন? জামাতে ইসলামী করছে। জামাতে ইসলামীকে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা 10টা খণ্ডের বই করছে, 10 খণ্ডের বই। সেখানে তারা দেখাইছে যে কে মারা গেছে, কবে মারা গেছে, তার আইডি কার্ড সহ, তার ফ্যামিলির বিবরণ সহ, ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেইল আছে। এই কাজটা জামাত করছে, আর কেউ করে নাই। তো জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে, গভর্নমেন্ট পারলো না কেন? জামাত চেয়েছে তাই করেছে, সরকার চায় নাই তাই করে নাই। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট, আর কিছু না। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, এই সরকারের উপদেষ্টা পরিষদে যত লোক আছে এর মধ্যে 80% লোকের এই আন্দোলনের সঙ্গে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে শারীরিক, মানসিক, আর্থিক, বুদ্ধিভিত্তিক কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না। তারা শুধু তাদেরকে ব্যবহারই করছে। এবং আমার কাছে মনে হয় অনেকটা এনজিও সিস্টেমের মতো, এনজিওর কাজ হচ্ছে প্রবলেম জিয়ায় রাখা, তারা এরকম একটা কিছু করতে চাইছে বলেও আমার কাছে মনে হয়েছে এনজিওর মতো। কিন্তু আপনার কাছে আমি একটু দর্শকের একটা মন্তব্য আপনার উদ্দেশ্যে, এটা একটু আমি করে রেখে একটু জনাব হাদির কাছে যাই। জনাব আল মামুন তিনি বলছেন, কামাল সাহেবকে জিজ্ঞেস করেন, তিনি ওই দিন বললেন যে যারা ডিবি অফিসের ভাত খেয়ে আন্দোলন প্রত্যাহার করে তারা এখন বড় নেতা, এটার ব্যাখ্যা দিলে ভালো হয়। আমরা আসছি কামাল ভাই আপনার কাছে। আমি একটু জনাব হাদি আপনার কাছে একটু প্রশ্ন করে, যে আপনি প্রায় দাবি করছেন যে গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন না, বিচার দ্রুত করার দাবিও তুলছেন, কিন্তু বিচারের ক্ষেত্রে তো টেকনিক্যালি সরকারের হাত থাকার কথা না। মানে আমরা তো ওই রকমভাবে শেখ হাসিনা সরকারের মতো ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ করবো ওরকম বিচার আমরা চাই না। বিচার প্রক্রিয়াকে আইন কানুন মেনে এগোতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বিচারের কতটুকু অগ্রগতি চান, বা সরকার বিচারটাকে কিভাবে তাড়াতাড়ি করবে সেটা যদি আপনি বলেন, বা নির্বাচন কমিশন কিভাবে করবে? ওকে খালিদ ভাই, এখানে আমরা যেটা খুবই স্পেসিফিকলি বলেছি, যেহেতু এখন দেশ ভোটের ট্রেনে উঠে গেছে, এখানে আমরা খুবই ফাইনালি একদম বলেছি যে বিচার তো একটা লম্বা প্রক্রিয়া। এখন দেখেন বাংলাদেশের বাস্তবতা হলো, দেখেন এই যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন, ইভেন এই সরকারের সমালোচনার ক্ষেত্রেও যেটা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমস্যা হলো তারা প্রেস ব্রিফিং করে প্রধান উপদেষ্টা অন্যান্যদের সাথে সামনে এসে বলে আমরা তো কোনো নির্বাচনের ভালো রোডম্যাপ পেলাম না। কিন্তু যারা যখন প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টাদের সাথে বসে, তখন একদল বলে আমার পেট্রো বাংলা লাগবে, আর এক দল বলে আমার অমুক ইউনিভার্সিটির ভিসি লাগবে, আর এক দল বলে আমার স্থানীয় সরকারের সচিব লাগবে। এই ভাগবটোয়ারা টাটোয়ারা পরে যখন তার মন মতো হয় না, তখন বাইরে গিয়ে প্রেসার দেয়। মুশকিল হলো তারা এই সরকারকে সামনে রেখা তারা সবাই নিজের মতো আকার গুছাই নিতেছে, কিন্তু ফেল করলে সরকার লাভ হইলো বিএনপির, লাভ হইলো জামাতের, লাভ হইলো এনসিপির, কিন্তু ফেল করলে কে? সরকার করবে। নাম্বার 2, গত 4 বছরে খালেদ ভাই আপনি একটা খুবই জিনিস ভালো করে নোটিস করছেন, যে গত 4 মাস ধরে আপনি দেখবেন যে ইউনূস সাহেবের সেই স্পিরিট, সেই ভোকাল নাই। উনি মনে হচ্ছে যেন কোন একটা আপোষের মধ্য দিয়ে যাচ্ছেন, রাইট? এটা তো সত্য কথা। ওনাকে আমরা বলেছি যে দেখেন আপনার আলোচনায় বোঝা যায় আপনি, হ্যাঁ লন্ডন বৈঠকের পরে বোঝা যাচ্ছে যে আপনি আর্টিফিশিয়াল কথা বলেন, আপনি আনস্ক্রিপ্টেড বলতেন, আপনি স্ক্রিপ্ট দেখে বলেন। এর একটা বড় কারণ ঝামেলাটা হলো এই সরকার মনে করেছিল ইউনূস সাহেব যে এনসিপির যে ভাইরা আছে তারাই হলো তার ভ্যানগার্ড, একমাত্র ছাত্র জনতা, তার চারপাশে একটা লেয়ার তৈরি করা হয়েছে। একমাত্র অল্প কিছু লোকজন ছাড়া আমি আপনাকে ইভেন বলতে পারবো পিলখানা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন, গুম কমিশনের মতো গুরুত্ব কমিশনের সদস্যরা 1.5 মাস ধইরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার পান না। আপনি ভাবেন, এর মানে এমন একটা লেয়ার, মানে এবং আরো বলি আর্মি সেক্রেটারি ওনার সাথে যিনি আছেন সম্ভবত যে সচিব, তার ক্লিয়ারেন্স ছাড়া তার কাছে কেউ যেতে পারে না। তো এই যে ক্লিয়ারেন্স ছাড়া এটা হওয়ারই কথা, মানে সরকার প্রধানের হওয়ারই কথা। কিন্তু ভাই আপনি দেখেন গুম কমিশনের মতো একটা সিরিয়াস কমিশন, পিলখানা কমিশনের মতো একটা সিরিয়াস কমিশনের মেম্বার যদি তার সাথে 10 মিনিট কথা বলতে না পারেন, তারা তো কাজ শেষ করে যাবেন। এর মানে হলো তার চারপাশে এরকম একটা বলয় তৈরি করা হয়েছে। এই বলয়টা আমরা বলেছি বারবার ভাঙেন। এই বলয়টা না ভাঙলে আপনি যেটা মাসুদ ভাই বলছেন যে উনি বাংলাদেশের মানুষকে চেনেন না, দেখেন উনি বাংলাদেশের মানুষকে চিনছিলেন বিধায় গ্রামীণ ব্যাংকে সফল করতে পারছেন। কিন্তু এই যে ওনাকে ব্র্যাকেট বন্দি করতেছে কারা? রাজনৈতিক দলগুলো। কিরকম? এই রাজনৈতিক দলগুলো সমস্ত সুবিধা এই সরকারের কাছ থেকে নিবে, কিন্তু এই সরকারের কোনো দায় নিবে না। তারা সবাই মিলা সাদা পাথরের পাথরগুলো খাইয়ে ফেলবে। সেখানে বিএনপি, জামাতে ইসলামী সবাই ঐক্যবদ্ধ, কিন্তু দোষ হবে কার? এই সরকার পারে নাই। কিন্তু দেখেন যখন বন পরিবেশ উপদেষ্টারে যারা ঘেরাও দিছে, সেখানে বিএনপি আছে, সেখানে জামাত ইসলাম আছে, সবাই মিলা আমরা একসাথে। আজকে একটা মজার ব্যাপার বলি ভাই, এই যে পত্রিকা নিউজ করছে
যে রাজনৈতিক ঐক্যমত্যে সাদা পাথর লুটপাটের ক্ষেত্রে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিরাট এনসিপি ছিল হাদি, এনসিপি তো নতুন দল, এনসিপি তো ওখানে নাই এখন, মানে জামাত বিএনপি জাতীয় পার্টি মিলে, জামাত বিএনপি জাতীয় পার্টি মিলে করছে, তারা মিলে এই লুটপাটটা করতে চাইতেছে। এখন আমাদের যেটা মুশকিল, আমরা ভাই নির্বাচনের আগে কি চাইতেছি, আমরা বলছি এই নির্বাচন ফেব্রুয়ারিতেও লাগে না, এই নির্বাচন চাইলে ডিসেম্বরেও করা সম্ভব। দুইটা কাজ করেন প্লিজ। এক নম্বরে হলো এই বিচার তো লম্বা সময় ধরে চলবে, কিন্তু অ্যাটলিস্ট যারা একদম নির্দেশদাতা, আপনি তাদের কিছু বিচারের অন্তত আমাদেরকে দেখাই যান যে স্বচ্ছ একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিরকম ধরেন আমি সর্বশেষ দেখছি যে সর্বশেষ প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, এটাকে আর কিভাবে এক্সপেক্ট করা যায়, আপনার কাছে কি মনে হয়? খালেদ ভাই এইটা দেখেন, এই যে ট্রাইব্যুনাল 2 এইটা গঠন হয়েছে কিছুদিন আগে, অথচ আমরা এই সরকার গঠন হওয়ার সাথে সাথে বলছি ট্রাইব্যুনাল 2 কেন? হাদি, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি এটা বলেন মামলাটা তো রেডি হইতে সময় লাগে, এইটা একটা এত বড় মামলা, আপনি যদি জনতার প্রকারে রেডি করেন, পরের সরকার আসলে বা অন্য কেউ আসলে, অন্য কারো বাজে ইন্টেনশন থাকলে এটা তো টিকবে না, মামলাটা তো রেডি করতে হবে। খালেদ ভাই আপনি একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা কাজ করতেছে তাদেরকে একটু কাইন্ডলি ডাইকে কথা বলেন যে এই মামলা যেন খুবই ভালো ডকুমেন্টেড করে দ্রুত করা যায়, এই জন্য তাদের এক্সট্রা কি ইনিশিয়েটিভ ছিল আমি আপনাদের বলি, দায়িত্ব নিয়ে আপনি ফ্যাক্ট চেক করেন। এই যে আইসিটি করা হয়েছে, তাদের সাথে পুলিশ দেওয়া হয়েছে না, সব থেকে দুর্বলতম পুলিশ, যার কান্দা থেকে বন্দুক খুলে বলে আমাদেরকে বলতেছে সেখানকার সদস্যরা, এমনও হয়েছে যে অপরাধী ধরতে গেছে পুলিশ দৌড়িয়ে পারে না, তো এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে টিম তারা দৌড়ে আসামি ধরতেছে। কিরে ভাই, ওকে, মানে অপরাধ ট্রাইব্যুনালের যে আবার আসবো আপনার কাছে, আপনার বক্তব্য পরিষ্কার। আমি একটু কামাল ভাইয়ের কাছে ফিরি। কামাল ভাই, আপনার বিরুদ্ধে বা আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে জনাব আল মামুন প্রশ্নটি করেছিলেন, আপনি যদি এই ব্যাপারটা একটু অ্যাড্রেস করতেন, যে আপনি কয়েকদিন আগে বলেছিলেন জুলাই যোদ্ধাদের না, মানে এই আন্দোলনকারীদের সম্পর্কে, যে ডিবি অফিসে ভাত খেয়ে যারা আন্দোলন প্রত্যাহার করেছিল তারা নেতা বনে গেছেন, এইরকম একটা কথা বলেছিলেন। আর 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 কামাল ভাই, আমি আরেকটু বলি, আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ বলতেছেন যে এখন পর্যন্ত বোঝা গেছে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলি, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে দাওয়াত দেন নাই। এই কথা ঠিক না, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমার কোনো দাওয়াত খাওয়ার শখ নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে মানে উনার দাওয়াত আমি ভাই বড়লোক দাওয়াত, বড় দাওয়াতের দরকার নেই। আমি বলছি উনি আমাকে সাক্ষাৎকারটার জন্য আমি অনেক চেষ্টা করছিলাম, উনি আমাকে বাদে সবাইকে সাক্ষাৎকার দিয়ে বেড়াইতেছে এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে। দাওয়াতের আমার দরকার নাই ভাই, দাওয়াত শব্দটা আমি ভুল কইছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই হাদিরে, কামাল ভাইরে, এদেরকে দাওয়াত দেন, আরো লোকদের দাওয়াত দেন, আমারে দাওয়াত না দিলেও চলবে, আম গুড। কামাল ভাই, আপনি যদি একটু বলতেন যে এই আপনি বলছেন যে যারা ডিবি অফিসে খাওয়া দাওয়া করে নেতা বনে গেছে, এইটার ব্যাখ্যা চাইছে আপনার কাছে। কামাল ভাইকে আমরা শুনতে পাচ্ছি না কোনো কারণে, কামাল ভাই কি মানে কামাল ভাই বলছেন কিন্তু শুনতে পাচ্ছি না। জি কামাল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছি কামাল ভাই, এবার পাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে বলি, ওটা একটা প্রসঙ্গক্রমে এসেছিল। প্রসঙ্গটা আমি বলি, একটা মানে হঠাৎ করে বলে না অনেক কিছু বোঝা যায় না। আমার প্রসঙ্গটা ছিল এখানে যে একটা প্রশ্ন উঠেছিল আমার কাছে, যে আমি কিন্তু একদম শুরু থেকেই বলে আসছিলাম যে এই সরকারে দুজন ছাত্র উপদেষ্টা নেওয়াটা ছিল এই সরকারের জন্য একটা বড় ব্লান্ডার। এই কথাটা আমি বলেছিলাম। কেন বলেছিলাম সেটা ব্যাখ্যা করতে যাই বলেছিলাম যে এই ছাত্রদের কিন্তু যাদেরকে নিয়েছিলেন তাদের প্রজ্ঞা, তাদের মেধা, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন করি নাই এই কারণে তাদের তো আমি টেস্ট করি নাই। কীভাবে আমি বলবো এটা, কাজে ওইটা আমি বলি নাই। আমি বলেছিলাম ওদেরকে নেওয়ার মাধ্যমে পুরো দেশের যে ঐক্যবদ্ধ ছাত্র যারা ছিল, ছাত্র শক্তি যেটা যুব শক্তি, সেই শক্তিটাকে ভেঙে দেওয়া হয়েছিল। অনেকের মধ্যে প্রশ্ন জেগেছিল যে উনি যদি হয় তাহলে আমি নই কেন, আমি উনার চেয়ে কিসে কম, অথবা উনি কোন বিবেচনায়। এই প্রশ্নটা অনেক ইয়াংদের মধ্যে আমি শুনেছি। কেন শুনেছি সেটাও আমি বলি। কিভাবে শুনেছিল? এভাবে যে আমি ওই দিনই ওই 8 তারিখে একটা টেলিভিশনে ছিলাম, যখন ওইখানে ওই ঘোষণা করা হচ্ছিল নামগুলো, তখন ওইটাকে মূল্যায়ন করার জন্য বলা হয়েছিল। তখন আমার সঙ্গে ওইখানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, সম্ভবত একটা প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিল, সমন্বয়ক ছিল। ওই ভদ্রলোকের জন্য মাথার মধ্যে কাটা ছিল, এখানে একটা প্লাস্টার লাগানো ছিল মাথার মধ্যে, সে আমার সঙ্গে ছিল। এবং সেখানে তার সঙ্গে আলাপ করতে করতে দেখলাম সে খুবই আনহ্যাপি। সে বলতেছে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে দুজনকে নেওয়া হলো উপদেষ্টা হিসাবে, তা আমরা আমাদের এই ত্যাগের কি মূল্যায়ন হলো? দেখেন, ওরা কিন্তু তাৎক্ষণিক মূল্যায়ন খুঁজতেছে।
এটা তো মূল্যায়ন খোঁজার ব্যাপার ছিল না, ব্যাপারটা ছিল স্টুডেন্টরা থাকবে প্রেশার গ্রুপ হিসাবে। যদি এমন হতো যে একটা স্টুডেন্টদের সম্পর্কগুলি সমন্বয়কে নিয়ে একটা প্রেশার গ্রুপ করতো, তারা সরকারের সঙ্গে প্রতি 15 দিন পর পর বসতো, বসে বলতো জনগণ এটা চায়, আপনি এটা করতে পারছেন না, তারা একটা প্রেশার দিত, সেটা হতে গভর্নমেন্টের জন্য ভালো। আমি তখন বলেছিলাম যে এই যে দুজনকে নেওয়া হয়েছে কোন বিবেচনায়, এরা তো মানে এক নম্বর কথা, তারা ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিভার্সিটির একজনও নিহত হয় না, যদি আমি ওইভাবে ধরি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা তো অনেক ভূমিকা রেখেছে, এবং তারও চেয়ে বড় কথা যে আপনার ওরা কিন্তু আপনার ওখানে মুচুলাকে দিয়ে চলে আসছিল ভাতের হোটেল থেকে, যে তারা আন্দোলন প্রত্যাহার করলো, তারপর আন্দোলনটা আবার নতুন করে জায়গায় তুললো কে? এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। তো প্রাইভেট ইউনিভার্সিটি কি মূল্যায়ন আপনারা করেন নাই তো। আমি কিন্তু এইভাবে টু দ্য পয়েন্ট, মানে এদেরকে অবমূল্যায়ন করার জন্য বলছি না, আমি বলছি যে এদেরকে নেওয়াটা পুরো জিনিসটাকে মানুষের মধ্যে, ইয়াংদের মধ্যে যে একটা প্রশ্ন সৃষ্টি করেছিল, সেই কথা বলতে যে এই টাইম বলেছি। এবং আমি ঠিক মনে করি, অনেকে বলেছে যে প্রেশার দিয়ে করানো হয়েছে, আমি ওকে, এরা কিন্তু বিএনপির অনেক লোককে ভাতের হোটেলে নেওয়া হয়েছে, কেউ তো মুচুলাকে দিয়ে আসে নাই। আপনার মুচুলাকে দিয়ে আন্দোলন প্রত্যাহার করছিলেন কেন? তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলনটাকে আরো বেগবান না করতো, তাহলে কিন্তু কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় না যে একটা 25 থেকে 30-এর ব্যান্ডের কিছু তরুণদেরকে যদি ওই রকম ভাবে, যেভাবে যৌথ রিমান্ড করে, আমরা কিন্তু শুনেছি যে একবার ডিজিএফ এর কাছে, একবার ডিবির কাছে, তারা কোথায় আছে জানা না, তাদেরকে চোখ বাঁধা হয়েছে, এইসব ক্ষেত্রে তো অনেকেই আসলে মুচলেকা দিবে, সেখানে মুচলেকা দেওয়াটাকে আপনি এত বড় করে কেন দেখতেছেন? বা ভাতের হোটেলে ভাত খাওয়া, ডেরোগেটরি রিমার্ক কেন? আমি বললাম তো, এই হারুনের হোটেলে এর আগে অনেক লোক ভাত খেয়েছে, এখন ওনারা যদি বয়সজনিত কারণে অন্যদের মতো শক্ত দৃঢ় না হইতে পারেন, তাহলে ওনারা এখন এই বয়সজনিত আমরা কিন্তু কামাল ভাই 111 এর কথা, 111 এর সময়ের কথা আপনার নিশ্চয়ই মনে থাকবে। সেই সময় 111 না কি 11, এটা 111, আমি হারুনের হোটেলের কথা বলছি, যে না 111 এর সময় আপনি নিশ্চয়ই মনে থাকবে যে আগের কথা বলতেন, 111 এ অনেকে অনেক কিছু বলছে, ওগুলো আমাদের সব মনে আছে। ওবায়দুল কাদের কি বলছে, আব্দুল জলিল কি বলছে, ওগুলো সবই আমরা দেখছি। সাইফুর রহমান কি বলেছেন, সবই আমরা দেখছি, ওগুলো ভিডিও আমরা দেখেছি। বাট সেটা তো অন্য হিসাব। কিন্তু এখানে তো, এবং ওখানে কেউ কিন্তু মুচুলাকা দিয়ে আসে নাই, এখানে তো তারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু জনাব হাদির কাছে আসি এই বিষয়ে। জনাব হাদির কাছে যাওয়ার আগে আমি দুই একটা বিষয়, একটু আমাদের অনেক দর্শক আজকে এঙ্গেজ হয়েছেন। কামাল ভাই, আপনার অনুমতি নিয়ে একটু বেশি সময় যদি আমাদের সঙ্গে থাকেন, হাদি আপনি যদি একটু বেশি সময় থাকেন, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছে, একটু যদি থাকেন। একজন প্রশ্ন করেছেন, জুলাই আন্দোলনে খালেদ মহিউদ্দিন আপনার অবদান কি? আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে, আমি সাংবাদিক মানুষ, আন্দোলনে অবদান আমার নাই। 2 নাম্বার হচ্ছে যে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই? তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত 5 বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত 8-9 বছর অনেকবার চেষ্টা করেছি। একবার ডয়েচে ভেলে থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভায় এসেছিলেন, জেনেভায় তার হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম, উনি পুলিশ দিয়ে আমাকে, মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন। এমনকি সজীব ওয়াজেদ জয়, আমি ডয়েচে ভেলেতে থাকা অবস্থায় আমার আরেক কলিগকে ইন্টারভিউ দিয়েছেন, আমাকে ইন্টারভিউ দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আসলে সরকারের প্রধানের ক্ষমতায় ছিলেন না, তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন, প্রথম ইন্টারভিউটা, এখন দেন নাই, সেটাই হচ্ছে কথা। আমি জনাব হাদি আপনার কাছে আসি। জনাব হাদি, যেই নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে, এবং জনাব মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে, আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন, আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, ঘরের মধ্যে মশারি, কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল, আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন, সেরকম অনেক কথা বলছেন। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপিতে যান নাই কেন? আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, তারপর আমি আপনাকে একটু বলি। যেহেতু প্রশ্নটা আসেন, আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন, আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর ছড়াচ্ছে, থাম্বনেল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা আমার সর্বশেষ প্রশ্ন, কামাল ভাইয়ের জন্য এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা মনে করেন কিনা? ঠিক আছে, ঠিক আছে, এটা আমার অবশ্যই প্রশ্ন যে কামাল ভাই এটা মনে করেন কিনা। জি রাইট, আপনি যদি আপনি বলেন। নাম্বার 2 হলো এইখানে ভাই কয়েকটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না মাসুদ কামাল ভাই, যে ওরা কেন মুচলেকা দিল। একটা ব্যাপার হলো, দেখেন এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই,
আমি আমারে আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন, যাই দেখেন, আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো, কিন্তু এরপর আমি যেটুকুনি অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো সেটা কি ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে মনে হয় যে শেখ হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন না নাহিদ সাহেব এত বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু সিভিলিয়ানদের মধ্যে, কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুসলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবেন আমি আপনাকে বলি। এর কারণ হলো মাসুদ ভাইয়ের উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো না যে ওনাকে আওয়ামী লীগের সময়েও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, তো উনি যান নাই, কিন্তু কিছু হয় নাই। এর মানে হইলো ডিজিএফআই আসলে অত খারাপ না, এই আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই এর কিছু বলতেছে না। আমি আপনাকে কিছু ছোট স্মরণ করে দিই। নুরুল কবির ভাই, আমি আমার অনুষ্ঠানে অন্য কোনো কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই কথা বলার পর নুরুল কবির ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, মাসুদ কামাল ভাইদের একটা আলাদা অবস্থান ছিল, যেটার জন্য এত সহজ না। কিন্তু কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা, ওনার সন্তান যদি ওইটা হইতো, বা ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায় না? এইটা হলো একটা প্রশ্ন, সুতরাং মুসলিমের উত্তর পাবেন। নাম্বার 2, এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের, প্রথম হলো কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি, আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন নেওয়া ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে, কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায়, সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল, এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই, এই আমরা বলেছিলাম, তখন আমাদেরকে বলে যে নারীরও এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না। আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্যে থেকে 2 জন বা 1 জন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না কইরা জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিন্টন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড। যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এই, তখন ওনারা খুব আরাম করে মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? উনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম, এইটা কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হচ্ছে। যেমন আমি বলছিলাম, ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন, এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এগুলাই চলানো লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন, আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আপনি ইনকিলাব মঞ্চকে
মিনিট 2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন, এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি ভাই, এটা কি হইতে খালেদ ভাই আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটা একাডেমিক লেভেলে প্রমাণ যদি দিতে পারেন তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু এই না জনাব হাদি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এক একটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিটা আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি রাইট। এটা দিয়েও যদি আপনি একটু বলেন। না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল, তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো। এরপর কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে, এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই, এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময় দেখেন কোথাও তো মব বলতেছে না। সেই মব কোথায়, এটা আমরা খুঁজতে চাই। না কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বলা সন্ত্রাস বলা, কিন্তু মব আসলে তাই। শাহবাগে একটা তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য। সেটা ঠিক আছে, আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন, অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে তখন আমার মনে হয়েছে যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে। কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। তখন মনে হয়েছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই আমার শেষ প্রশ্নটা আমি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন। আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা, এই বিভাজন দেখে আপনার কেমন লাগে? আপনার জন্য শেষ প্রশ্ন। কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন করতে চাই। কামাল ভাই, নানা ক্লিপিং ঘুরতেছে এরকম যে আপনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলতেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? জনাব কামাল ভাই, আমি বলি আমি ইনক্লুসিভ ইলেকশন চাই, এটা আপনি একটু চেষ্টা করে খুঁজে দেখেন, কোথাও পাবেন না। ইনক্লুসিভ শব্দটা আমি ইউজ করি না। আমি অন্য কথা বলেছি। আমি একটা প্রশ্ন করেছি সরকারের কাছে। সেই প্রশ্নটা হলো যে এই দেশে কমপক্ষে 1 কোটি, আমি যেটা বলেছি সেটা বলছি, কমপক্ষে 1 কোটি লোক আছে। আসলে এটা 1 কোটি হবে না, কারণ জাহেদ একটা হিসাব দিয়েছে, সেই হিসাব অনুযায়ী করলে প্রায় 2.5 কোটির মতো হয়। ঠিক আছে, আমি তবু 1 কোটি বলছি, 1 কোটি আমি থাকি। কারণ আমার হিসাব হলো কি, আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে সেইবারও পেয়েছে 2,28,00,000 ভোট, এটা হলো 2001 সালে। তারপরে দেশে ভোটার সংখ্যা বেড়েছে, আওয়ামী লীগের দুঃশাসন বেড়েছে, কাজে এই সব মিলিয়ে কমে টমে আমি এটাকে খুব কনজারভেটিভ হিসাব করলে আমি বলতে পারি যে মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। আমার এটা অবজারভেশন। তো আমার প্রশ্ন হলো, আপনি যে নির্বাচনটা করতে যাচ্ছেন ওই 1 কোটি ভোটারের জন্য আপনি কি বিকল্প রাখলেন? ওকে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কামাল ভাই? কামাল ভাই, আপনি আমার প্রশ্নটা সহযোগী জবাব দেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা রাফ হিসাবে 10 কোটি ভোটার আছে, যদি আমরা হিসাবের সুবিধাতে ধরে নিই। এই 10 কোটি ভোটারের 3টা ইলেকশনে ভোট দেওয়া হয় নাই, ভোট দিতে দেওয়া হয় নাই স্বাধীনভাবে। ওই 1 কোটি লোক যাদেরকে আপনি আওয়ামী লীগের সমর্থক বলতেছেন, তারা এটাতে মজা নিছে, আরাম করছে, হ্যাডম নাই বলছে, তাদের তো একটু শাস্তি পাওয়া হইছেই। আমি যদি এমন ভাবে বলি, তারা এবার ভোট দিতে না পারলে না পারবে। আমি ওটা ওভাবে দেখি না, আমি ওভাবে দেখি নাই কারণে আমি বলি আপনাকে, দেখেন একটা আওয়ামী লীগের গত 3 বছর 3টা শাসন, যেটা আমি 2014, 18 এবং 24 যেটা ধরি, এই 3 বছরে আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই দেশের মানুষকে ভোট জিনিসটা ভুলিয়ে দিতে চেয়েছেন এবং তারা গায়ের জোরে এই কাজটা করেছেন। এই অন্যায়ের কোনো সীমা পরিসীমা নাই এবং এই জন্য যারা এই কাজটা করেছেন সবারই বিচার হওয়া উচিত। কিন্তু আমি এটাও বলি পাশাপাশি, এর জন্য যদি আপনি 1 কোটি লোককে দায়ী করেন সেটা আমি মনে করি ঠিক হবে না।
একটা কথা আপনি আমাকে বলেন, এই কাজটা যারা করেছে তারা কিন্তু এই দলটাকে বিভ্রান্ত করেছে। আমার কাছে সরাসরি হিসাব যে আওয়ামী লীগ 96 আওয়ামী লীগ ছিল না, 96 আওয়ামী লীগ আর 2014 আওয়ামী লীগ কি এক না? কিন্তু 96 সঙ্গে 2014 আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসছে? তাও তো আসে নাই। তাহলে এই সময় কাজটা হলো কেন? হলো এই কারণে আওয়ামী লীগের স্টিয়ারিং যার হাতে ছিল সে 2014-তে এসে মানুষ মারা শুরু করছে এবং সে স্বৈরাচারী হয়ে উঠেছে। সেই দলটাকে আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, সরাসরি, তাহলে বুঝবেন আপনি, জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন একটা বাস, ধরেন একটা টাটা বাস অথবা একটা মার্সিডিজ বাস, ধরেন সে মার্সিডিজ বাস গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুইজন লোককে মেরে ফেললো। দোষ এই জন্য কি আপনি মার্সিডিজ কোম্পানিকে যে দায়ী করবেন? না, করব না, কিন্তু না করব না, এটা মার্সিডিজ বাসের জন্য এটা ঠিক আছে, কিন্তু কামাল ভাই আমি বলি আপনাকে, দেখেন আমার একটু প্রশ্ন করার সময় দেন, আমি প্রশ্ন করব, আমি শেষ করে আমার মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আমি বলি আপনাকে, এখানে গাড়িটা যে চালিয়েছে তার দোষ, রাইট, তাকে আপনি শাস্তি দেন, তাকে বিচার আওতায় আনেন। তা আওয়ামী লীগ যারা চালিয়েছে গত 15 বছর, তারা প্রত্যেকটা লোক যদি খারাপ হয় প্রত্যেকটা লোককে বিচারের আওতায় আপনি আনেন, প্রত্যেকের লোককে আপনি আনেন। আমার কোনো আপত্তি নেই, এমনকি উপজেলা পর্যায়ে পর্যন্ত, এমনকি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত যারা আওয়ামী লীগের কাজগুলি করেছে, ব্যক্তি ধরে ধরে, তার অপরাধ ধরে ধরে তাদেরকে প্রত্যেকটা আপনি বিচার করেন। কিন্তু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ করে না মানে কি, তারা আওয়ামী লীগের কমিটিতে ছিল না, আওয়ামী লীগের সুবিধা নেয়নি, অথবা আওয়ামী লীগকে কেবল ভোট দেয়, অনেক লোক আছে এরকম, যারা আওয়ামী লীগের যে ভোটটা দিয়ে আসে আর কিছু না, এবং সে লোক আমার কাছে আর কোনো মার্কে ভোট দেয় না, এরকম লোকের সংখ্যা আমি বললাম মিনিমাম 1 কোটি আছে। সেই লোকগুলির জন্য আপনার বিকল্প আপনি কি রাখবেন? এই প্রশ্নটা আমি করতে পারবো না? পারবেন, কিন্তু আমি প্রশ্নটা করি, এই প্রশ্নটা আমি কামাল ভাই বলি। আপনি যে মার্সিডিজ গাড়ির উদাহরণটি দিয়েছেন, যেখানে চালকের উদাহরণ দিয়েছেন, যেখানে প্যাসেঞ্জারের উদাহরণ দিয়েছেন, আওয়ামী লীগের সেই সমর্থক 1 কোটিকে যদি আপনি প্যাসেঞ্জার বলেন, তারা কোনোদিন ওই চালকের ব্যর্থতাকে চালকের ব্যর্থতা মনে করে না, আমার অন্তত জানা নাই। তারা যে এরা না থাকলে, যাদেরকে আপনি ধরে ধরে বিচার করা করতেছেন, তারা ভোট দিতে চায়, এটাও আমি কোনো সময় শুনি নাই। তারা মনে করে ওই চালক যে গাড়ি চালাইয়া গাড়ি নষ্ট করছে, তাদের মাথা ভাঙছে, তাদের পোলাপাইন ভাঙছে, ঠিকই করছে, এবং তারা এর জন্য চালকের শাস্তি টাস্তি, চালকের ছবি না থাকলে তারা নৌকার ছবি দেখে না ভাই। আর এটা যদি দেখতো তাহলে তো শেখ হাসিনা ইলেকশনই দিত, মানে আমারও মনে হয়। এটা তো আপনার অপিনিয়ন, এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা আপনার অপিনিয়ন, কোনো প্রবলেম নেই। আপনি এবার তাহলে দিয়ে দেখেন না, এবার আপনি ইলেকশন করবেন, সেখানে শেখ হাসিনা কোনো মাথার ছবি থাকবে না, কারো ছবি থাকবে না, দেখেন ওই লোকগুলি কি করে। ওকে, ঠিক আছে, এটা একটা প্রস্তাব। জনাব হাদি, আপনি প্রস্তাবটাকে একটু অ্যাড্রেস করতে পারেন অল্প সময়ের জন্য, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আর আপনি যে আপনি যে বিভাজন থেকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন, তাতে আপনি সফল না ব্যর্থ, ওইটাও যদি একটু বলেন, দুইটাই। আচ্ছা, তার আগে আমি একটু ভাইয়ের কয়েকটা রেসপন্স করি। নাম্বার 1, ভাই বলেছেন লীগের 1 কোটি ভোটার, আমি ধরে নেই 1 কোটি ভোটার না, 18 কোটির মধ্যে 9 কোটি ভোটার লীগের। আমি শুধু খালেদ ভাইরেও জিজ্ঞেস করি ফাঁকে, আর মাসুদ ভাইরেও, জার্মানিতে 5 বছর আগেও গবেষণা হয়েছে যে প্রচুর মানুষ এখনো নাজিদের সমর্থন করে, শুধু তাই না, প্রচুর না, হাদি কারেকশন, প্রচুর না, আমি আপনাকে বলি ভাই, less than 5%, ফাঁকে একটু বলি ভাই, এই যে ভারতে কিছু বছর আগে আবারও আইন করে হিটলারের মাইন ক্যাম্প বই নিষিদ্ধ করা হয়েছে, মানে হিটলারকে মানুষ এতভাবে পড়তে চাইতেছে। এখন কথা হইলো, আপনার কি প্রথমে যুক্তি নাকি ন্যায় অন্যায়? আপনি যুক্তি দিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু বিচার করবেন কিনা, জাস্টিস করবেন কিনা? আমাদের প্রথম অবস্থানটা হইলো, লীগ কোনো রাজনৈতিক দলই নয়, আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা সোজা কথা মাফিয়া গোষ্ঠী। আর উনি ভাই বললো না যে এই আওয়ামী লীগ কি 96 আওয়ামী লীগ এক কিনা? অনেকে যেটা করে, ওই যে এই আওয়ামী লীগ খুব খারাপ, 96 আওয়ামী লীগ ভালো ছিল, 96 আওয়ামী লীগ ভালো ছিল না, তাহলে বাকশাল করছিল কে? আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে দাঁড়াইয়া মহান মুক্তিযুদ্ধের মতো একটা জনযুদ্ধ যাদের নেতৃত্ব করছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সেইটার মাত্র নতুন দেশের 4 বছরের মধ্যে এসে বাকশাল কইরা সব দলগুলোর ধ্বংস করছে, সব পত্রিকার ধ্বংস করছে। তাহলে সেই আওয়ামী লীগ কে করছে? মানে এই আওয়ামী লীগ 96, তাহলে এই 96 আগে তো 75 আওয়ামী লীগ কে করছে, 74 আওয়ামী লীগ কে করছে, বাকশাল কে করছে? 30,000-এর অধিক জাসদ নেতাকর্মী থেকে শুরু কইরা বিরোধী দলীয় নেতাকর্মীকে প্রথম রাষ্ট্রীয় মদতে গুম কে করছে, সিনিয়র শিক্ষকদেরকে গুম কে করছে? এর মানে আওয়ামী লীগ একটা কাল্ট, আওয়ামী লীগ একটা সেমি রিলিজিয়ন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। আপনি দেখবেন, খালেদ ভাই আপনাকে গ্যারান্টি দিয়ে বলি, আপনার বন্ধু বান্ধব যারা আওয়ামী লীগের সব সাপোর্টার, তাদের সাথে গল্প করবেন, আমি আজ পর্যন্ত একজন মানুষ পাই নাই যারা অন্তত বন্ধু বান্ধব। কিন্তু আমি আপনার সাথে আপনি মানে যে ধরেন যে বিভাজনের রেখার কথা আপনি বলতেছেন, কালি আওয়ামী লীগ করে বলে সেটাকে একটা কাল্ট বলতেছেন, এরপর আর কথা আগায় না, আপনি আওয়ামী লীগ কাল্ট বলাই, আপনি পরের কথায় যান।
কারণ হচ্ছে যে এই কালটের রাজনীতি, এই কালবাদী রাজনীতি আমি 15 বছর ধরে দেখে আসছি। আমি আওয়ামী লীগের কাছে কথা বলছি বলে আমি জামাত, আমার বাপ জামাত, উমুক শিবির, উমুক বিএনপি, এই কথা, এই কালবাদী রাজনীতি আমি আর শুনতে মানে আমার আর ভালো লাগে না। আপনি যারে যা কোন ভাই একটা প্রশ্ন আপনাকে করছিল যে তাহলে আওয়ামী লীগ না থাকলে তাদের বিকল্পকে আমি বাইরে হেল্প করি, প্রশ্নটার উত্তর দিয়া যে নৌকা মার্কা তো থাকবে না, তাহলে না এটা বলে না, এটা বলে না, কিন্তু হালি আপনি খেয়াল করেন না, আদি আপনি খেয়াল করেন না, উল্টা বলছে উনি বলছে যে না 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 ভাই বলেছে 1 কোটি যে ভোটার, ওই ভোটাররা মূলত তাদের জন্য বিকল্প কে রাখছেন, এটা আমি বিকল্পের কথাও বলে না আসলে উনি বলছে যে আমি যখন বললাম যে আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তারা প্যাসেঞ্জার হইলো, তারা ড্রাইভারের অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারকে দায়ী করে না। ওকে তাহলে ভাই আমি তো বলছি যে এটা আমরা ভোটে পরীক্ষা করে দেখি, আপনার কথা হয়তো ঠিক, কিন্তু আমরা এটা ভোটে পরীক্ষা করে দেখি, কোনো ছবি বা কোনো কিছু। এখন ভোটে যে পরীক্ষা করবেন এই জন্য হাজারবার বলছি আমাদের লাগবে একটা ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন। সেই পৃথিবীতে বহু দেশে যে সব জায়গায় গণহত্যা হয়েছে, দেখেন আমি আপনাদেরকে হাজারবার বলি ভাই, আমি হাই টোনে কথা বলি, এর মানে এই না আমি মানুষের মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত করার পক্ষে। আমরা হাজারবার বলেছি যেই আওয়ামী লীগের সে যদি কেউ কমিটিতেও থাকে, সে যদি আয়নাঘর না করে, গুম না করে, খুন না করে, জুলাইতে মানুষটা গুলি না করে, তার বিরুদ্ধে একটা মামলাও দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করা তো দূরের কথা। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। আপনি কেমনে করবেন? এই সরকারের বড় ব্যর্থতা, এখন সে বিচারকে অ্যাক্সিলারেট করতে পারে না। যত মানুষ আয়নাঘর করছে, গুম করছে, হত্যা করছে, পিলখানা করছে, শাপলা করছে, আপনি যদি তার বিচার করে ফেলতে পারেন, তাহলে বিচারের বাইরে যে সব আওয়ামী লীগ আছে সে তো ক্রিমিনাল অফেন্স করে নাই, তাহলে আপনি তার তওবা কমিশন করেন। বিচার করে ফেলতে পারবে না তো, বিচার করে ফেলতে হাদি বিচার করে ফেলতে পারবে না তো এই সরকার, আসলে মানে প্রত্যেকটা জিনিস তো একটা মেকানিজম আছে, হয়তো এটা তৈরি করতে পারে, হয়তো তৈরি করতে পারে, হয় কি হাদি আপনার বক্তব্যের, আমি কিন্তু আপনার বক্তব্য বুঝতে পারি, কিন্তু অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝতে পারে। আপনি হয়তো এই বিচার করার মানে আপনি হয়তো দেখলেন আরো 500 নতুন মামলা হয়ে গেছে, ওই মামলা লয়ে একটা বাণিজ্য চলতেছে। না এটা তো এটা হতে দিব না, এটা হতে দিব না। বাংলাদেশে এটা হইছে, কিন্তু বাংলাদেশে এটা হইছে, কিন্তু হইছে ভাই, হইছে, এটা তো বাস্তবতা। এই যে 5ই আগস্টের পর থেকে তো অন্যান্য যেই গত 17 বছরে আওয়ামী লীগের যেই নেতা বিএনপির বিরুদ্ধে 20টা 30টা করে মামলা কইরা ঘরবাড়ি সারা করছে, কোটি কোটি টাকা কামাই করছে, এখন বিএনপি আবার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে একই বাণিজ্য করে, আমরা তো এখান থেকে বের হইতে পারি না। তো আমরা বলছি কি, ন্যূনতম বিচারটা যদি ভাই আপনি করতে পারেন তাহলে এই মামলাকে বন্ধ করতে হবে। কিন্তু এইখানে আমি আপনাকে একটু বলি, আওয়ামী লীগের বিকল্প এই দেশে আছে। এক নাম্বার তার বন্ধু সিপিবি, যে কালচারালি বলতে চাইছে আওয়ামী লীগকে টিকাই রাখছে, সিপিবিতে ভোট দিবে, স্বতন্ত্র শত শত প্রার্থী হবে, ভোট দিবে। এই যে গামছা কাদের সাহেব আছে, গামছা মার্কায় ভোট দিবে, সমস্যা নাই তো। কিন্তু প্রতীকী নৌকা না থাকলে তারা হার্ট অ্যাটাক করবে, তাইলে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমার মনে হয় হাদি তার ব্যাপারে কি হবে? হাদি আপনি একটু রেগে আছেন তো মনে হচ্ছে, মাসুদ ভাইয়ের উপরে বা আমার উপরে, আমি জানি না কার উপরে আপনি রেগে আছেন, কারণ আপনার বক্তব্য পরিষ্কার যে ধরেন মাসুদ ভাই কিন্তু এই আওয়ামী লীগকে টিকায় রাখা হ্যান না তেন না সেগুলি বলে নাই, উনি বলতে চাইছে যে এটা আসলে আমরা টেস্ট করে দেখি বাকি জনগণ কি বলে এবং তারা এটা কি বলে। আপনি ওইটা যদি একটু জবাব দিতেন যে আপনি যে একতাবদ্ধ রাখতে চাইছিলেন। মাসুদ ভাই লাস্ট একটা প্রশ্ন করি, একটা ভাই টেস্ট করতে দিছে না, আপনি একটা জানেন একটা ইনজেকশন এইটা নিলে আপনার সন্তান মরার সম্ভাবনা আছে, আবার বাঁচতেও পারে, আপনি জ্ঞাতস্বরে এইটা এক্সপেরিমেন্ট চালাইতে দিবেন? এটা করব না, কিন্তু ওই ইনজেকশন দিয়ে কিন্তু ইনজেকশন এই যে আপনি যে এরকম করে বলতেছেন ওই ইনজেকশন দিয়ে বাচ্চা মরেই যাবে বা মরার সম্ভাবনা আছে, সেই জায়গাতে আর আলোচনা আগায় না। আপনার বক্তব্য ঠিক আছে, তাহলে আর আলোচনা দরকার নাই। মাসুদ কামাল বলছে আওয়ামী লীগ, মাসুদ কামাল ভাই বলছে আপনি মাইনা নেন মাসুদ কামাল ভাই খারাপ লোক, এজন্য আওয়ামী লীগের দোষর হয়েছে, এজন্য এটা বলেন। এটা আপনি বলেন যে কামাল ভাই খারাপ লোক, কামাল ভাই হচ্ছে আওয়ামী লীগের দোষর, এগুলি বলে দেন। কিন্তু আপনি এটা তো আপনি বলতেছেন, আমি বলতেছি কারণ আছে আপনারা যারা ভালোবাসেন, তারা বলতেছেন কামাল ভাই খারাপ লোক। আমি বলতেছি যে আপনি বইলা দেন খারাপ, তৈলি তো হইলো, এটা শেষ করেন, কিন্তু ওই জায়গা থেকে বলেন খারাপ না, তার আমি বলবো কেন? ওইটা আপনি ওই জায়গা থেকে বলেন যে একতাবদ্ধ রাখতে আপনি চাইছিলেন, সেইটাতে আপনি বিভাজনটা দেখেন কিনা এবং একতাবদ্ধের জায়গায় আপনি কতটা সফল বা ব্যর্থ দেখেন। এবং আপনার অনুমতি নিয়ে আপনার কথা শেষ হইলে আমরা খালি কামাল ভাইকে 15টা সেকেন্ড বা 20টা সেকেন্ড শুনবো, অনুষ্ঠান শেষ করে। ভাই আমরা যে জুলাইয়ের স্পিরিটটাকে ঐক্যবদ্ধ রাখতে চাইছিলাম, এইটা আমরা প্রচন্ড কষ্ট করে, যদি আমার নাম্বার দিতে বলেন তাহলে তো সমস্যা, 10-এ তো 10 আমি আমারই দিয়ে দিব, সেটা না। আমি মনে করি এই 1 বছর পর আসলে মার্কিং করার সময়টাই আসে নাই প্রধানত। এরপরও যতটুকু না ছাড়ালো আমরা সবার মাধ্যমে দাঁড়াই রাখতে পারছি জুলাই নিয়ে, তাতে অন্তত 10-এ আমরা আমাদেরকে 5 দিতে চাই। আপনি বিভাজনটা ঠেকাইতে পারছেন কিনা, আপনারে মার্ক দেয়া আপনার উদ্দেশ্য ছিল সেটা আমি জানি, বিভাজন ঠেকাইতে পারছেন কিনা, মানে আমরা অনেক জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি, আমরা অনেক জায়গায় বিভাজন ঠেকাইতে পারছি। ওকে কামাল ভাই আপনি যদি একটু 20 সেকেন্ড যদি একটু বলেন, শেষ করে দেন আর কি। আমি আসলে শুনেন, এত আলোচনা, অনেক আলোচনা তো হলো, আপনার মানে
রেগে যাওয়া আলোচনা, ঠান্ডা মাথায় আলোচনা, আক্রমণের আলোচনা, আবার আপোষের আলোচনা, সবই ভালো, এগুলি সবই কিন্তু হেলদি। আমি এটা নিয়ে কোনো আপত্তি নেই আমার। আমি খালি ফিনিশিং যে কথাটা বলবো, আমি মনে করি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ না করলে, একটা জাতিকে বিভক্ত করে আপনি সেই জাতিকে অগ্রসর করতে পারবেন না। এটা পৃথিবীর কোথাও পারে নাই। আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ জাতিটাকে বিভক্ত করে ফেলেছিল। মুক্তিযুদ্ধ, চেতনা, এই সমস্ত কথা বলে জাতিটাকে বিভক্ত করেছিল। বিভক্ত করে তারা বিএনপিকে শেষ পর্যন্ত বলতো একটা সন্ত্রাসী দল, জামাতকে নিষিদ্ধ করতে হবে, এই সমস্ত কথা বলে তারা দেশটাকে বিভক্ত করেছিল। এবং তখন আমি কিন্তু বলেছিলাম যে এই যে বিএনপির যে মানে কয়েক কোটি ভোটার আছে, জামাতের যে কিছু ভোটার আছে, এদেরকে আপনারা কি করবেন? এদেরকে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? আমি আওয়ামী লীগের শাসনামলে এই কথা বলেছিলাম যে এটা হয় না, এভাবে দেশকে বিভক্ত করে আপনি অগ্রসর হতে পারবেন না। আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসছে তিনি দেশটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবেন, কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, একই সঙ্গে বেদনার সঙ্গে লক্ষ্য করছি, ডক্টর ইউনূস সেই কাজটা করতে পারেন নাই। বরঞ্চ যে কাজটা করতে আওয়ামী লীগের 15 বছর লাগছে, সেটা ডক্টর ইউনূস 15 মাসের আগেই করে ফেলেছে। এবং এই জুলাই আন্দোলনকারীদের মধ্যেও থেকে অনেক দ্বিধা, অনেক বিভক্তি তৈরি করছে। হাদি, আপনিও একটু 20 সেকেন্ড বলেন, কারণ আমরা কামাল ভাইকে দিয়ে শুরু করছিলাম, আপনাকে দিয়ে শেষ করি। আমি ভাই যেটা শেষে বলতে চাই, অবশ্যই আমাদের জাতি গঠনে যেতে হবে এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। সেটার আগে বিচারটা ন্যূনতম নিশ্চিত করে আমরা নতুন করে যে আমাদের জাতি গঠন প্রক্রিয়া পুরো ঐক্যবদ্ধভাবে, কোনো ট্যাগিং পলিটিক্স, কাল্টের পলিটিক্স থেকে বাদ দিয়ে আমরা বাংলাদেশ কামস ফার্স্ট এইটাকে সামনে রেখে রাজনীতিটা করতে হবে। তার আগে অবশ্যই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে। ওকে, জনাব শরীফ ওসমান হাদী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের দুইজনের অনেকগুলি বিষয়, অনেক রকম আলোচনার মধ্যে, যেটা কামাল ভাই শেষে একটু বলছেন যে আমরা অনেক কিছু জানছি, যেটাকে হেলদি বলছেন। শরীফ ওসমান হাদীও বিষয়টাকে নানাভাবে স্বাগত জানিয়েছেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক বিষয়ে আলো দেখিয়েছে। দর্শক অনেকে ছিলেন আজকে, অনেক ধরনের মন্তব্য করেছেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আমি। এবং দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা এবং আবারও ধন্যবাদ।